ऑडियो ठीक है, कलर ठीक है। তো এখানে তো তোদের নোট করার কিছু নেই, আছে শুধু সলিউশন বানাইনি, ওই সলিউশনের জায়গা যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে কিছু কিছু ইনফরমেশন চাই তোদের, সেই ইনফরমেশনটাও দিয়েছি, ঠিক আছে। তো যখন নোট করতে বলবো তখন নোট করবি, এখন সঙ্গে থাক, পার্টিসিপেট কর, আয়। আচ্ছা তোদের তো সবার তো কোড এক ছিল না, কোড আগে পিছে হবে। তো আমার কাছে জানি না কোন কোড এসেছিল, কিন্তু আমার প্রথম কোশ্চেন এটা ছিল, দেখে নে, ঠিক আছে। এখন কোশ্চেন পেপার মিলিয়ে কোনো লাভ নেই, গাদা ছাড় না, সঙ্গে থাক না। দেখ কোশ্চেনটা তোরা সবই পড়েছিস, সব করা আছে তোদের, ঠিক। তো বল এখানে কি জিজ্ঞেস করেছে, আর কাইনেটিক এনার্জি ফর্মুলা বলবে এটা। এটাই। আচ্ছা ই নট আমার কি, এটাই ওয়ার্ক ফাংশন। আমার ওয়ার্ক ফাংশন কত দিয়েছে কোশ্চেনে, 4 ইলেকট্রন ভোল্ট না, আর এখানে এটা কত দিয়েছে। এবার দেখো সোজাসুজি ইউনিটের খেলা খেলেছে এখানে। এখানে ওয়ার্ক ফাংশন ইলেকট্রন ভোল্টে দিয়েছে, আনসার জুলে জিজ্ঞেস করেছে, আর ওয়েভলেন্থ ন্যানোমিটারে দিয়েছে। তো প্রথম কি বার করবো রে, ই ফর্মুলা বল, 1250, ঠিক আছে, 40 তো নিতে পাই, ক্যালকুলেশন একই আছে, বাই 200, এটাই না। তো 1250 বাই 200 করলে কত পাচ্ছিস, কাট, সরি 6.25 হবে, দেখো তো আসবে। একটা জিরো মানে একটা ডেসিমাল এখানে দিয়ে দে, 12.5 ডিভাইড বাই 2 কত হবে, 6.25। তার মানে এটা আমরা পাচ্ছি 6.25 ইলেকট্রন ভোল্ট। এই খেলাটা কখন খেলবি, যখন ইলেকট্রন ভোল্টে হবে। মাইনাস কত আছে রে, 4, তার মানে কত হচ্ছে বল, 2.25 ইলেকট্রন ভোল্ট। আর 1 ইলেকট্রন ভোল্টে কত হয় রে, 1.6 into 10 to the power of minus 19 into 2.25, এটাই। একটা লামসাম ক্যালকুলেশন কর, 16 2 32 মানে 3, আনসার 2 হবে। বুঝেছিস যেটা। এবার যেটা বলতে যাচ্ছি শুনে নে, যখনই এই কোশ্চেনটা সলভ করবি বা এই টাইপ অফ কোশ্চেন সলভ করবি, তার মানে অন্য কথা বলছি, যখনই তোর এই ফর্মুলাটা দরকার হবে xc বাই, তার মধ্যে প্রচুর খেলা আছে। এখানে কি কি খেলা হতে পারে, ল্যামডাকে ন্যানোমিটার, অ্যামস্ট্রং, পিকোমিটার, মিটার, সেন্টিমিটার, যা কিছু দিতে পারে। আর এনার্জি তোকে জিজ্ঞেস করতে পারে দুটো ইউনিটে বেশিরভাগ জিজ্ঞেস করবে, একটা জুল আর একটা ইলেকট্রন ভোল্ট। তার জন্য তোদের জন্য কি করেছি দেখ, রান্না রেডি আছে, এই রান্নাটা দেখে নে, শুনে নে। যদি এনার্জি জুলে চাই তাহলে উপরে শুধু একটা নাম্বারটা মুখস্থ কর, 2 into 10 to the power of minus 25, এই একটা মুখস্থ করে নে, তারপর পুরো খেলাটা বুঝে নে। জুলে চাই 2 into 10 to the power of minus 25, আর নিচে ল্যামডা কোথায়, মিটার। এবার মিটার থেকে যদি সেন্টিমিটার বলে, দুটো জিরো খেলা আছে, দুটো চেঞ্জ কর। দুটো জিরো মানে কি করবি, বাড়াবি, দুটো জিরো বাড়াবার মানে কি হবে রে, -23 হবে। মিটার থেকে ন্যানোমিটার কটা জিরো, তোর মধ্যে 9 যোগ কর। মিটার থেকে পিকোমিটার 12 যোগ কর, অ্যামস্ট্রং 10 যোগ কর, বুঝেছিস। আর যদি ইলেকট্রন ভোল্টে হয় তাহলে উপরে মাথায় রাখবি 1.25 into 10 to the power of minus 6, তো এই দুটো নাম্বার মুখস্থ করে নে। আর এখানে তখন ল্যামডাটা মিটারে থাকবে। এবার মিটার থেকে সেন্টিমিটার আবার দুটো জিরো বাড়িয়ে দে, -6 থেকে -4 হয়ে যাবে। সেন্টিমিটার থেকে যদি ন্যানোমিটার, তাহলে কি করবি, 9 অ্যাড করবি। তো বলতে -6 এর মধ্যে 9 অ্যাড করলে কি হবে, +3। আর এটাই আজকে আমরা সলভ করলাম, যেটাকে আমরা বললাম 1250 বলেছিলাম। আর ল্যামডা আমার ন্যানোমিটারে ছিল, যেটা ছিল সেটা নিলাম, বুঝেছিস। সেই একই ভাবে যদি এখানে এইটা পিকোমিটার দিয়ে দেয়, তখন কি করবি, -6 এর মধ্যে 12 যোগ করবি, আর অ্যামস্ট্রং হলে -6 এর মধ্যে 10 যোগ করবি, সেটা পেয়ে যাবি। তার মানে তোমার মেন জিনিসটা কোনটা হলো রে, এই দুটো পার্টটা যদি মাথায় রাখতে পারিস তাহলে যে কোনো ইউনিটে খেলা দেবে। কিন্তু তার সঙ্গে আবার কন্ডিশন মাথায় রাখবি, জুল হলে এইটা নিবি, ইলেকট্রন ভোল্ট হলে এইটা নিবি। ক্লিয়ার আছে, একটু পরে নোট করিয়ে দেবো, এখন শুধু শুনতে যা। আবার আয়, নেক্সট কোশ্চেন কি ছিল দেখ। বলেছি যেটা অনেকটা করেছিস, তোরা সলিউশন দেখেছিস। এবার যেটা বলতে যাচ্ছি শোনে, দেখো
এইটা বুঝো, আমাদের ফার্স্ট এনার্জি লেভেল ইলেকট্রন ভোল্টে 13.6 -13.6, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। যদি ডায়াগ্রামটাও দেখবি তাহলে কি বুঝতে পারছিস? ডায়াগ্রাম থেকে ধর না বাবা, যেমন যেমন বাড়ছে এনার্জি গ্যাপটা কমছে। তার মানে এইটা হলো আমার E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3। তার মানে একটা প্যাটার্ন বলছি, মাথায় রাখবি, E2 - E1 is greater than E3 - E2 greater than E4 - E3 greater than। ভাষাটা ধরতে পারছিস? ঠিক। আর এই খেলাটা শুধু এনার্জিতে নয়, আরো জায়গা জিজ্ঞেস করতে পারে, সেটা একটু বুঝিয়ে দিচ্ছি শোন। যেমন, আচ্ছা এনার্জিটা বুঝে গেছিস তো? ঠিক। এখানে কিছু না, ক্যালকুলেশন দেখ, পরীক্ষা হলে তো সময় থাকবে না, রান্না রেডি করে রাখতে হবে। যদি এনার্জি ডিফারেন্স বার করবি, বল কত আসছে? 10 পয়েন্ট সামথিং হবে। এটা 12 কি করে? এই গ্যাপটা 2 পয়েন্ট। এখান থেকে বোঝাচ্ছে এখানে 10, এটা 2, তাহলে কমছে না? এবার এই খেলাটা এখানে হতে পারে, বুঝবি? এই খেলাটা রেডিয়াসে দিয়ে দেবে। বল রেডিয়াসের ফর্মুলা বল। R0 ইনটু n স্কয়ার বাই z। তাহলে r আছে, ছেড়ে দে, n স্কয়ার আছে আমার, এটাই না? বল R1 কি হবে বল? R0, R2 কি হবে বল? R0 ইনটু 4। R3 কি হবে বল? R0 ইনটু 9। R4 কি হবে বল? R0 ইনটু and so on। এবার ডিফারেন্সটা বল। R0 টা যাচ্ছি, বল ডিফারেন্সটা বল। 5, ডিফারেন্সটা বল 7। প্যাটার্ন পাচ্ছিস? বলটা কি হবে? 9। পরেরটা কি হবে? এইভাবে যাচ্ছে। এবার এখান থেকে যদি আমরা বলি সাকসেসিভ ডিফারেন্স বল, R2 - R1 লেস দেন R3 - R2 লেস দেন, এনার্জিটা কি হচ্ছিল? বাড়ছে, এটা কমছে। বুঝতে পারছিস? সেভাবে যদি জিজ্ঞেস করে না ভেলোসিটি, তো ভেলোসিটিতে কি হবে ফর্মুলা বল? v0 ইনটু z বাই n। তো বল v1 কি হবে? v0। v2 কি হবে বল? v0 বাই 2। v3 কি হবে বল? v0 বাই 3। v4 কি হবে বল? v0 বাই 4 and so on। ডিফারেন্স বল বেটা। হাফ। ডিফারেন্স বল 1/6। ডিফারেন্স বল 1/12। তাহলে কি হচ্ছে? এটা কমছে। এই রান্নাটা রেডি করে দিয়ে দিয়েছি, দেখে নে। E2 - E1 গ্রেটার দেন R2 - 1, এইভাবে বাড়ছে আর এটা কমছে। বুঝেছিস? নোট করিয়ে দেবো। বুঝেছিস রান্নাটা? বুঝেছিস? এটা রেডি রাখবি। পরে চলে পরের কোশ্চেনটা কি বলছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আনসারটা কি হলো বল? আনসারটা 1 হচ্ছে। ক্লিয়ার আছে? এটা চলে যায়। এবার এই কোশ্চেনের মধ্যে, কোশ্চেন যদি তোরা পড়বি, পড়েই বুঝতে পারবি যে দুটো অপশন তো এমনি বাদ রে, যেটা দিয়েছে সেটা তো অপশন হবেই না, দুটো তো এমনি বাদ আছে। আর এর জন্য আমরা ফর্মুলা ইউজ করি, সেটা কি আছে রে? 1/λ r 1/n1 স্কয়ার। বল এটা n1 কত? 4 মাইনাস 16। কার কথা হচ্ছে? হিলিয়াম, মানে 4 হবে। z স্কয়ার মানে 4 হবে। তাহলে এটা কত আসছে বল? 16 3 4। তার মানে আমার এমন একটা কম্বিনেশন চাই, এখানে এমন একটা কম্বিনেশন যে যেখানে আমরা 3 আর 4 পাবো। তো বলো 1/n1 স্কয়ার মানে কত? 9 মাইনাস 1/n2 স্কয়ার মানে কত? 36 ইন্টু z কত রে? লিথিয়াম 3 মানে 9, এলসিয়াম 36। বল কি হবে? 4 - 3 ইন্টু 9, এটা কেটে দে 4 - 1 হবে না, সরি। তাহলে কি পাচ্ছিস? এটাও 3/4 পাচ্ছি আমরা, এটাও 3/4 পাচ্ছি। তার মানে আনসারটা কোনটা হবে রে? 3 হবে। ঠিক আছে, পরেরটা ধর। মনে পড়েছে কোশ্চেন? দেখ আমি কোশ্চেন পড়তে যাচ্ছি না, যেহেতু তোরা পরীক্ষা দিয়ে দিয়েছিস, কোশ্চেনের সঙ্গে আলাপ হয়ে গেছে। ঠিক আছে, তা বল এখানে কোন ফর্মুলা ইউজ করবি রে? ডেল্টা ই ইজ ইকুয়ালস টু আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইন্টু z স্কয়ার। কিন্তু দরকার নেই, হাইড্রোজেন অ্যাটম বলেছে, z নেবার দরকার নেই। এটাই। কোন স্টেট বলেছে? গ্রাউন্ড স্টেট। তার মানে n1 এর মান 1 দিয়েছে। ডেল্টা ই কত দিয়েছে?
12.1, তাহলে এটা 12.1, এটা 13.6, এটা 1 মাইনাস n2 স্কয়ারকে আমি n স্কয়ার ধরে নিচ্ছি। ক্রস মাল্টিপ্লাই কর আর একটু মেন্টাল ক্যালকুলেশন কর, বল ক্রস মাল্টিপ্লাই করলে এটা এখানে চলে আসবে, এইটাকে এখানে নিয়ে যাই, তার মানে দেখো আমি ডাইরেক্টলি লিখছি এটি আসবে 1 স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 12.1 বাই 13.6। চেক কর তো বুঝতে পেরেছিস কি করলাম, একটু মেন্টাল ক্যালকুলেশন কর। বলবে এটা এদিকে যদি এলসিএম নিই তাহলে কত হচ্ছে বলো, 13.6 মাইনাস কর কত আসছে রে, 1.5, তাহলে n স্কয়ার কি হবে 136 বাই 15, ডেসিমালটা কেটে দিলাম, বল 15 কবার যাবে 9 বার, আর যাই হবে আমাকে পারফেক্ট স্কয়ার নিতেই হবে, তাহলে তো আমি nটা পাবো। n এর মান কত পাচ্ছিস 3, তার মানে ট্রানজিশন কোথা থেকে কোথায় হয়েছে বল, 3 থেকে 1। জিজ্ঞেস করছে কি স্পেক্ট্রাল লাইন, কোন ফর্মুলা ইউজ করবি, এটাই না, দরকার নেই, ওর থেকে একটা সোজা মেথড বলে দিচ্ছি শুনে নে। 3 মাইনাস 1 2 প্লাস 1 3, মানে কি বলার চেষ্টা করছি ধরে নে, কোশ্চেনটা যদি এইভাবে দিচ্ছে যে 7 থেকে 4 এ যাচ্ছে, তো বল 7 মাইনাস 4 3, 3 থেকে কম 2, 2 থেকে কম 1, आंसर 6 পাবে। যদি কোশ্চেন বলেছে 5 থেকে 1 এ যাচ্ছে, বল 4 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 10, এইভাবে ইউজ করতে পারিস। এটা একটা মেথড আছে যেটা যেখান থেকে যেখানে বলবে মাইনাস করবি, তারপর ডিক্রিজিং অর্ডার সব পার্টের টোটাল বার করবি, সেটাই তো নাম্বার অফ লাইনস হবে। তাহলে এখানে आंसर কোনটা হলো রে 3, ঠিক আছে, পরেরটা চলে আয়। এটা তো থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, বল आंसर বেটা ইম্পসিবল না, এটা ইম্পসিবল। কোন ফর্মুলা ইউজ করবি রে এখানে, ল্যামডা ইজ ইকুয়ালস টু h বাই আন্ডার রুট 2m e ইনটু v, মানে e মানে চার্জ, q মানে চার্জ, তো ল্যামডার সঙ্গে ভোল্টের কি রিলেশন, ইনভার্স। তাহলে এখানে কি কি বলেছে abcd কিছু, ল্যামডা 1 বাই ল্যামডা 2, তো বল কি হবে আন্ডার রুট v2 বাই v1, v2 কত দিয়েছে রে 200 বাই 50, কেটে দিলাম 4, তার মানে 2:1, এটা 4 হবে, এটা 1 হবে, ঠিক আছে। এটা সোজা কোশ্চেন ছিল, এটা आंसर এটা। বল যদি সেম এনার্জি জিজ্ঞেস করছে তাহলে কোন রুল, আর n প্লাস l আমরা কোথায় কোথায় পাচ্ছি, কি পাচ্ছি বল, এখানে n প্লাস l 1, এখানে n প্লাস l 2, এখানে 1 পাচ্ছি আমরা, এখানে n প্লাস l 3, এখানে n প্লাস l 5, আর এখানে n প্লাস l 5, তো n প্লাস l 5, 4 আর 5 কোথায় আছে, 4 আর 5, এটাই হবে, বল বেটা। তখন আমরা এটাকে ধরবো, অরবিটাল গুলোকে ধরবো, এই সময় সবকটা অরবিটাল ডিজেনারেট অবস্থায় আছে, ঠিক আছে, তখন অরবিটালকে ধরতে হবে। দেখো না বলো এই তিনটের শক্তি সমান আছে কি নয়, আছে, ঠিক, তার মানে এটা ডিজেনারেট অবস্থায় আছে। যদি এদের শক্তি ডিফারেন্ট হয়ে যায়, এটা পড়েছি যেখানে বলতো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, না ভেঙে যায় না, হ্যাঁ এই কোশ্চেনটা নিয়ে তোদের প্রচুর প্রবলেম আছে না। দেখো এটা পুরোপুরি থিওরিটিক্যাল কোশ্চেন আছে, এবার যেটা বলছি তোরা শোন। এই পড়াটা কোন পড়া আছে, কোয়ান্টাম ফিজিক্স না ক্লাসিক্যাল ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে কোনো জায়গা নেই। আর এখানে যে বলছে না যে which have no classical analog, মানে এটা বলছে যে ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এর মানে এটাই হচ্ছে, বুঝতে পারছিস কি বললাম, এই স্টেট যে কোয়ান্টাম নাম্বার প্লাস মাইনাস হাফ, এটা ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নো ক্লাসিক্যাল অ্যানালগ, মানে এটাই হচ্ছে, বুঝেছিস। তার সঙ্গে এটাও জেনে রাখো যে স্পিন কোয়ান্টাম নাম্বার মাত্র এমন একটা কোয়ান্টাম নাম্বার যেটা স্ক্রোডিঙ্গার ইকুয়েশন থেকে ডিরাইভ করা যায় না, স্পিন কোয়ান্টাম নাম্বার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার কোয়ান্টাম নাম্বার। এখানে যে ভাষাটা বলেছি তো নো ক্লাসিক্যাল অ্যানালগ, এখানে ক্লাসিক্যাল বলার মনে হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের কথা হচ্ছে। একটা কথা জেনে রাখবি, এখন ফিজিক্সের দুটো বড় সেকশন হয়ে গেছে, একটা পুরনো একটা নতুন। পুরনো পার্টটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর নতুনটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, ঠিক আছে। কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে ক্লাসিক্যাল ফিজিক্সের কোনো জায়গা নেই। চলো তাহলে আনসার এইটা হবে। আর এটা বহু পুরনো কোশ্চেন আছে, আইআইটি তে জিজ্ঞেস করেছিল, দেখবি যেই অনেক পুরনো কোশ্চেন আছে এটা। এইটা তো সোজা কোশ্চেন ছিল রে, কি দিয়েছে, কেপি দিয়েছে
হ্যাঁ, এখানে অপশনটা অনেক ক্লোজ করে দিয়েছে, তার মানে একটু তোদের ডিটেইলে ক্যালকুলেশন করতে হবে। চলো না ট্রাই করি। দেখ, কেসি দিয়েছে, কেপি জিজ্ঞেস করেছে, তাহলে ফর্মুলা কি হবে বল? কেপি ইকুয়ালস টু কেসি আর টি। ডেল্টা এন কত? তো কেসি কত? 26। আর কত নিবি রে? 1/12 নে। আর টি কত? 250 প্লাস 273, বল কত হচ্ছে? 523। এটাই ডেল্টা এন কত? 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1। তার মানে আমার ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে বল? 26 উপরে 12 নিচে 523। ক্লিয়ার আছে? এবার লামসাম একটু ক্যালকুলেশন কর বলতো। 13 ইন্টু 4 কত হয়? দেখ তো 52 পাচ্ছিস? হ্যাঁ, এমন দেখ, তার জন্য তোদেরকে একটু ওই কিছু মাল্টিপ্লিকেশন ক্যালকুলেশনটা একটু রেডি রাখতে হবে। বলতো 13 কবার যাবে? 2 বার যাবে। এটা 13 কবার যাবে? 40 বার। কিন্তু আমরা জানি 40 থেকে একটু বেশি হবে আনসারটা, আমরা ওই পার্টটাকে এখন নেগলেক্ট করছি, বুঝেছিস? তার মানে এটা আরো ছোট হয়ে গেল রে, 20। তার মানে এটা আরো ছোট হয়ে গেল, বল 4 দিয়ে কাট না বাবা, 4 3 5। তো বলতো 3/5 এর আনসার কি হয়? 0.6। এবার এখানে প্রবলেমটা হচ্ছে যে এটাও 0.6 আছে, এটাও 0.6 আছে, এই জায়গায় ফাঁসিয়ে দিচ্ছে, বাকি তো আর হবে না, এই দুটো তো বাদ যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে বলতো তবু আমরা যদি কথা বলি, বলতো এটাকে কি আমরা সত্যি 40 ধরতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন? তুই বলো না 520 আছে রে, তুমি এটাকে সলভ করো, তুমি যদি ক্যালকুলেটর দিয়ে সলভ করো, আমার মনে হচ্ছে এটা তুমি পাবে 40.0 সামথিং, 40.0 সামথিং পাবি তো। তো 40.0 কে আমি রাফলি তো পুরোপুরি 40 নিতে পারি, তার মানে আমার ক্লোজ আনসার এটাই হবে, আনসার এটাই পাবে 0.61। আর এটা বলে দিচ্ছি, বেশিরভাগ কোশ্চেন এইভাবে পাবি না। নিট পরীক্ষার মধ্যে যদি অ্যাকচুয়াল পরীক্ষার মধ্যে দেখবি, এত বছর পরীক্ষা তোর পিওয়াইকিউ করে দেখ, খুব রেয়ার এমন জায়গা পাবি যেখানে অপশনটা খুব ক্লোজ করে দেয়, কেন ওরাও জানে যে কোশ্চেনটা বানানো হয়েছে সেটাকে 1 মিনিটের মধ্যে পড়তে হবে, সলভ করতে হবে, তাহলে আনসার এটা এক হচ্ছে। এবার এই কোশ্চেনটা দেখো কি আছে। আনসার 3 ডাজ নট ডিপেন্ড অন। তার মানে তোমরা বলো তাহলে কে কার উপরে ডিপেন্ড করে? ওটা তো আগেই বলে দিয়েছে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তার মানে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে কার উপরে ডিপেন্ড করছে বল? সেটা ইকুয়েশন স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? না হলে যদি রিঅ্যাকশন সেম থাকে তাহলে অ্যাক্টিভ ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে টেম্পারেচার। এই কোশ্চেনটা করেছিলিস? হ্যাঁ, ভুলেছে? আচ্ছা দেখ এটা কিভাবে করবি, দেখ কথা বলছি শোন, আমি এইভাবে লিখছি, এ সলিড রিভার্সিবল টু বি গ্যাস প্লাস সি গ্যাস, ঠিক আছে? ওই ইকুয়েশনটা আবার লিখেছি। হ্যাঁ, এবার বল, যখন এখানে যে মান দিয়েছে টোটাল প্রেসার অ্যাট কি বলেছে? ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মেনে নে এর প্রেসার পি, তাহলে এর প্রেসার কত হবে? 2p, আর প্রেসার পি মেনে নিচ্ছি। কিন্তু সলিড, এটাতে নিয়ে আমার কোনো কাজ হবে না, তার মানে এর জন্য যদি আমি কেপি লিখতে যাই তাহলে কেপিটা কি লিখবো বল? 2p স্কয়ার ইনটু পি, তার মানে 4p কিউব। তার মানে 4p কিউব আমরা পাচ্ছি, আর 4p কিউবের মান কত দিয়েছে রে? 2.9 ইনটু 10 টু দি পাওয়ার অফ -5। দেখো তো এটাই আছে, ক্লিয়ার করো, ঠিক? তার মানে পি কিউব কত বেরোচ্ছে বল? একটু ক্যালকুলেশন করছি, পয়েন্ট একে যদি দিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে? -6 হবে। এখানে 29/4, এটাই কাট, কবার যাবে? 7। ক্লিয়ার আছে? তার মানে পি কি বেরোচ্ছে বল? কিউব রুট অফ 7 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -6। ক্লিয়ার? আবার লজিক্যালি সলভ কর, বল এটাকে কি ধরলে একটা পারফেক্ট কিউব পাবি? 8। তার মানে আনসার হবে কি? 2, কিন্তু মাথায় রাখবি 2 হবে না, 2 থেকে একটু কম হবে, ইনটু 10 টু দি পাওয়ার অফ -3। এটা 2 হবে না, এটা পি বেরিয়েছে। আমার কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? টোটাল প্রেসার, এটাই তো। টোটাল প্রেসার মানে কি হবে রে?
এইটাই তো আমার টোটাল প্রেসার। তো টোটাল প্রেসার কত বেরোচ্ছে বল? 3p। আর p আমরা এটা পেয়েছি, তার মানে কি হবে 6 × 10⁻²। কিন্তু আমরা জানি এটা 2 একটু কম আছে, তাহলে आंसर 6 একটু কম হবে। তাহলে কোনটা হবে বল? এটাকে আমরা কি লিখতে পারি বল? 5.82 × 10⁻² লিখতে পারি। তো আমরা এখান থেকে বুঝতে পারছি आंसर 6 থেকে একটু কম হবে। তো 6 থেকে একটু কম, তাহলে এটাই आंसर হচ্ছে। তাহলে आंसर কি হবে রে? দেখ, বুঝতে পেরেছিস? কথা বল রে, মেথডটা বুঝেছিস তো? তোদেরকে ক্যালকুলেশনের সময় একটু লজিক এইভাবে ইউজ করতে হবে। এক্সাক্ট ক্যালকুলেশন তো করা যাবে না। আবার কিউব রুট জিজ্ঞেস করেছি, তাহলে দেখ আমরা কি কি লামসাম করলাম। আমরা তো একটা লামসাম ক্যালকুলেশন 7 ধরলাম, आंसर 7 থেকে একটু বেশি আছে। কিন্তু 7 থেকে একটু বেশি মানে ওটাকে আমরা 8 ধরলাম, আবার 8 কিন্তু একটু লজিক মাথায় রাখবে একটু কম আছে। আর এখানে দেখো কিন্তু অপশনটা তোমার ঠিকঠাকই দিয়েছে, অনেকটা ক্লোজ দেওয়া নি, ক্যালকুলেশনটা তোমার ঠিকঠাকই হয়েছে। পড়ো নেক্সট কোশ্চেন, দেখো কি আছে। এটা তো সোজা কোশ্চেন ছিল না, তবুও দেখে না কিভাবে হবে। n2 + 3s2 কি দিচ্ছে রে? 2ns3। কত মোল বলেছে বল? 2 মোল আর 6 মোল। এটা 2, এটা 6, তাহলে এটা 0। তো বল এটা কি হবে? 2 - x। এটা কি হবে বল? 6 - 3x হবে। এটা বলবে এটা 2x হবে। কোশ্চেনটা বলছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এখানে বাচ্চারা যেটা ভুল করে, অনেক সময় বাচ্চারা ভুল করে এই পার্সেন্টেজটাকে x ধরে নেয়। এটা কখনো করতে যাবি না। এখানে ভাষাটা ধর কি বলেছে? 50% অফ n2, তার মানে এখানে x কি হচ্ছে? 50% অফ n2। আর n2 কত আছে রে? 2 মোল। তার মানে 50% অফ 2 কত হবে? 1। তার মানে এখানে x এর মান আমার 1 বেরোচ্ছে। তার মানে এটা কত হচ্ছে? আচ্ছা, জিজ্ঞেস কি করেছে? কেসি। তো কেসি মানে কি চাই? বাই ভি। আর তোমার কোশ্চেন একটা কাজ সহজ করে দিয়েছে। কোথায়? তাহলে দুটো জিনিস মাথায় রাখবি। যদি কোশ্চেনের মধ্যে ভলিউম 1 দিয়ে দিয়েছে, তাহলে আর কনসেন্ট্রেশনে যাবি না, মোল দিয়ে সলভ করে দিবি। আর যদি কোশ্চেনের মধ্যে ডেল্টা এন 0, তাহলে ভলিউম যাই দিয়েছে পুরোপুরি সাইড করে দিবি, ওটা দরকার হবে না। এখানে তো ডেল্টা এন 0 নয়, কিন্তু যদি কোশ্চেনে ডেল্টা এন 0 হয়, তো ভলিউমের মান 10 দিয়েছে, 5 দিয়েছে, যাই দিয়েছে, ওটা ইউজ করতে যাবি না, সাইড করে দিবি, কারণ আগে গিয়ে নিজেই কেটে যাবে। তার মানে আমাদের কেসি কি বেরোচ্ছে বল? দিস স্কোয়ার। একটু মেন্টাল ক্যালকুলেশন কর। এক্স মানে কত? 1। তো এর স্কোয়ার কত হবে রে? 4 বাই দিস। দিস মানে কত হচ্ছে? 1। আর এর কিউব হবে, তো এটা কত বেরোচ্ছে? 6 - 3 3 3 এর কিউব 27। তাহলে 4/27 আছে অপশন। অপশন 1 ঠিক আছে। বলো এটা। দেখ, কনসেপ্ট যা আছে আছে, আমরা এই সময় এখন কনসেপ্ট না, একটা ট্রিক বলতে যাচ্ছি, শুনে নে। যখনই লা সাটলে প্রিন্সিপাল, আগে তো এটা বলো, এটাকে কি পড়া হয়? লা, লে, লি কি পড়া হয়? কিছু একটা বলে না। अबे सबसे पहली बात तो इंग्लिश सबसे इलॉजिकल लैंग्वेज। LE লেখা আছে আর বলছে লা পড়ো। আমরা ইন্ডিয়ান, আমরা লে পড়বো না। এই শোনো, একটা ট্রিক বলতে যাচ্ছি, আগে ট্রিকটা একটু শুনে নে। যখনই লাস্ট একটা প্রিন্সিপাল সলভ করতে যাবি, ট্রিকটা বলছি, a প্লাস বি রিভার্সিবল সি প্লাস ডি প্লাস হিট। বল এক্সো না ইন্ডো? এক্সো। এবার তোর কোশ্চেনে যা বলবে বাড়াতে কমাতে, বাড়াবি কমাবি আর ঢাল দেখবি কোন দিকে। বলেছে এ বাড়িয়ে দিয়েছে, এটাকে তুলে দে, ঢাল কোন দিকে হচ্ছে? এই দিকে, ফরওয়ার্ড করে দিবি। বলেছে সি কে বাড়াতে, সি কে বাড়িয়ে দিলাম, ঢাল কোন দিকে হবে? এই দিকে। বলেছি টেম্পারেচার বাড়িয়েছে, তা টেম্পারেচার বাড়াবার মানে আমি কাকে বাড়াবো? হিটকে বাড়াবো। তো টেম্পারেচার বাড়িয়েছে, হিট বেড়ে গেছে, হিট বেড়েছে, ঢাল ব্যাক দিকে। বুঝতে পেরেছিস? আমার কোশ্চেনে কি বলেছে? এটাই বলেছে। এটা এটা কি প্লাস, তার মানে প্লাস হিট আছে। জিজ্ঞেস কি করছে? ম্যাক্সিমাম হিট অফ অ্যামোনিয়া, তার মানে আমার ফরওয়ার্ড রিঅ্যাকশন চাই। তো যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন চাই, তাহলে হিটকে বাড়াবি না কমাবি? কমাবি, তাহলে তো এদিকে ঢাল পাবি। তাহলে আমার টেম্পারেচার কম চাই। কোথায় টেম্পারেচার কম দিয়েছে? এই তো প্রথমে দিয়েছে, আর বাদ, আর 3 নম্বরে দিয়েছে। তার মানে এবার প্রেসার চেক করতে হবে। আর যখন প্রেসার চেক করবি, তখন মাথায় রাখবি প্রেসার বাড়ালে ভলিউম কমবে, এইভাবে মাথায় রাখবি। ভলিউম মানে মোল কমবে। তো আমার এইদিকে মোল কত রে? 4। এইদিকে মোল কত? কম মোল চাই, তার মানে প্রেসার বেশি চাই। তাহলে প্রেসার বেশি কোথায় দিয়েছে? প্রথমটাই দিয়েছে। বুঝেছিস? চল না, 2 তো হয়েছে।
এবার একটু লজিক্যালি দেখে নি কিভাবে সলভ করবি। দেখ কোশ্চেনটা কি বলেছে, যে অ্যালকিন আছে, এটাই তো কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যে অ্যালকিন আছে সেটা কটা টাইপ রে? দুটো টাইপ। এবার বল এর এর মধ্যে কটা অ্যালকিন আমরা দেখতে পাচ্ছি? এখানে দিলে একটা অ্যালকিন হতে পারে, এখানে দিলে একটা অ্যালকিন হতে পারে, এখানে দিলে একটা অ্যালকিন হতে পারে। তার মানে এর মধ্যে আমরা তিনটে অ্যালকিন পাচ্ছি। এর মধ্যে কটা অ্যালকিন পেতে পারি? এখানে একটা পেতে পারি, অথবা এখানে একটা পেতে পারি। এবার এটা এখানে রাখ, এখানে সব একই হয়ে যাবে। তার মানে এর মধ্যে কটা পাচ্ছিস? দুটো পাচ্ছিস। এর মধ্যে যদি বলি এখানে অ্যালকিন হবে না, হবে না, হবে না, তার মানে একটি জায়গায় রয়ে গেল এইটা, তার মানে এখানে একটা পাচ্ছিস। এখানে কটা অ্যালকিন পেতে পারিস বল? এই একটা হতে পারে, এই একটা হতে পারে, এই একটা হতে পারে, তার মানে তিনটে পাচ্ছিস। বলেছে দুটো অ্যালকিন হবে, দুটো অ্যালকিন শুধু নাম্বার 2 দেখাচ্ছি, বুঝেছিস? পরেরটা দেখ, এটা তো লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম, তাহলে এখানে আবার বলে দিই, যখন কার্বিন হবে, আর কার্বিন কখন হবে? একটা, দুটো, তিনটে, চারটে কন্ডিশন মাথায় রাখবি। আমাদের কোশ্চেনের মধ্যে কি দেবে? ক্লোরোফর্ম আর কেওএইচ, তখন কার্বিন পাবি। যদি ডায়াজোমিথেন দিয়ে দেয় তখন কার্বিন পাবি। যদি মিথিলিন আয়োডাইড দিয়ে দেয় তখন কার্বিন পাবি। আর যখন কিটিন দিয়ে দেয় তখন কার্বিন পাবি। আর যখন কার্বিন আমরা পাচ্ছি, আর কার্বিনটাকে আমরা কিসে দেবো রে? কোনো অ্যালকিনে দেব, যে কোনো অ্যালকিনে দেব। ওখানে কি হবে? সাইক্লিক অ্যাডিশন হবে। আর যখন সাইক্লিক অ্যাডিশন হবে তখন যেখানে পাই বন্ড আছে সেখানে সেই কার্বিনটাকে এইভাবে অ্যাড করব। এটি নিয়ম মাথায় রাখবি, ঠিক আছে? তো দুটো কথা মাথায় রাখবি, এই একটা। আচ্ছা, তার সঙ্গে আর একটা কথা এক্সট্রা বলে দিচ্ছি, কার্বিন আর একটা বিক্রিয়া দেখাবে, সেটাও জেনে রাখ। যখন অ্যাডিশনের কথা বলছি তার আর একটা জেনে রাখ, ইনসারশন। যেমন বোঝাচ্ছি দেখবি, ধরে নে কোশ্চেনটা দিয়েছে এইভাবে, CH3 CH2OH, আর এর সঙ্গে দিয়েছে ডায়াজোমিথেন CH2N2, এর সঙ্গে দিয়েছে CH2N2। তাহলে এখানে দেখো কিভাবে ইনসারশন হবে সেটা দেখো। তার মানে এর থেকে আমরা কি পাচ্ছি রে? এর থেকে আমরা পাচ্ছি CH2 এবার এটাকে এখানে ঢুকিয়ে দে, তাহলে বল কি পাবি? CH3 CH2 দেখতে বুঝতে পারছিস? আচ্ছা, এটাকে যদি আমরা এখানে ঢুকিয়ে দিই এই জায়গায়, বল বল কি পাবি বল? একই পাবি। আচ্ছা, এটাকে যদি আমরা এখানে ঢুকিয়ে দিই তাহলে কি পাচ্ছিস বল? তোরা ইথারের প্রিপারেশন খুলে দেখ, ছায়া প্রকাশনী বইতে এই বিক্রিয়াটা তোরা পাবি, যে অ্যালকোহলের মধ্যে যদি ডায়াজোমিথেন দেওয়া হয় তাহলে ইথার পাওয়া যায়। পেয়েছিস? কারণ মনে আছে অ্যালকোহলের মধ্যে দিয়ে পড়েছিস তো, ডায়াজোমিথেন দিলে তাহলে এটা ইনসারশন রিঅ্যাকশন। তাহলে দুটো বিক্রিয়া বলে দিলাম। কার্বিন হলে ডাবল বন্ড যদি থাকে তাহলে সাইক্লিক অ্যাডিশন করাবি, নাহলে ইনসারশন রিঅ্যাকশন হবে, ঠিক আছে? এটা আর এটা ওটা ক্যাটালিস্টের কাজ করছে। তোমরা তো কিওয়ার্ডটা ধরিয়ে দিলাম, আরো কন্ডিশন দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আনসারটা কি হলো রে? তাহলে এর আনসারটা আরেকবার দেখি না। তাহলে আমাদের অনুযায়ী এটা কি হবে? CH3 CH ডাবল বন্ড CH2, আর মিথিলিন আয়োডাইড দিয়েছে মানে CH2I2 দিয়েছে। তো এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা কার্বিন পাবো, আর এই কার্বিনটা এখানে চলে যাবে, অ্যাড হবে, আর জিনিসটা তৈরি হবে এইরকম। আর এই কম্পাউন্ডটাকে আমরা কি নাম দিয়ে ডাকবো রে? এটা সাইক্লোপ্রোপেন, এটা মিথাইল, তাহলে উত্তরটা হচ্ছে মিথাইল সাইক্লোপ্রোপেন। বলো। আরে বাবা দেখ না, অ্যালকিন বলেছে আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন বলছে। তো বাবা অ্যালকিনের মধ্যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে আমরা অলরেডি পড়েছি, বল ইন্টারমিডিয়েট কি হবে? কার্বোক্যাটায়ন। এবার দেখ এখানে কোন কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে? ভিনাইল। আর বলছে যে ভিনাইল কার্বোক্যাটায়ন এর থেকে বেশি স্টেবল। এই তো সবার বাবা এখানে, হ্যাঁ। আর এটা আবার ভিনাইলিক পজিশন, তার মানে এটা ভুল আছে, এটাও ভিনাইল। আর এখানে আবার দেখ কে বসে আছে? একটা মাইনাস আই গ্রুপ বসে আছে, স্টেবিলিটিটা কমাবে। বল এটা ইথিন। তো ইথিনের মধ্যে যে পাবি সেটা কি পাবি বল? আর ইথিনের মধ্যে যেটা কার্বোক্যাটায়ন হবে সেটা কি হবে? ইথাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর প্রোপিন, প্রোপিন মানে এটা তো, আরে আজকেই পড়লাম তো। বল অ্যালকিনের মধ্যে কার্বোক্যাটায়নের লজিক কি বললাম? একটাকে প্লাস ধরিয়ে দিবি, একটাকে হাইড্রোজেন ধরিয়ে দিবি। তাহলে এখানে কি হতে পারে? এটা CH3 CH প্লাস, আর তো কোনটা বেশি স্টেবল হবে? এইটা। বলছে এইটা। কিন্তু এর মধ্যে যদি আমরা যাই তো বলো
এর মধ্যে যদি H প্লাস দিই তাহলে কি হবে বল, CH3 CH2 প্লাস OCH3। আর এটা তো স্বাভাবিক, সব থেকে বেশি স্টেবল ব্যাক বন্ডিং এর জন্য, তাহলে আমার আনসার 4 হবে। এটা তো একদম সোজা রিঅ্যাকশন। কি কথা বলছে, কার অ্যাডিশন, কার মধ্যে, আগেই বলেছিলাম মনে আছে, যেখানে অ্যালকিন হবে আর যেখানে H প্লাস হবে সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমরা কটা মেথড বলেছিলাম আরেকবার বলতো, কার্বোক্যাটায়ন বানাবার কটা মেথড বলেছিলাম, 4টে। অ্যালকিনের সঙ্গে H প্লাস, অ্যালকোহলের সঙ্গে H প্লাস, আর অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে লিভিস অ্যাসিড অথবা 3 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলে আমরা কার্বোক্যাটায়ন পাবো। তাহলে উত্তরটা কি হবে, কার্বনিয়াম আয়ন হবে, এটাই হবে। পরেরটা দেখ, হ্যাঁ এক আনসার, বুঝে গেছিস? ঠিক, হ্যাঁ বুঝিসনি, এই রে তবু বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, কিন্তু বোঝার পর যে আউটপুটটা হবে সেটা মাথায় রাখবি। যেটা বোঝাচ্ছি সেটা শুধু শুনে নে, নোট করার দরকার নেই, কেননা আমার যেটা মনে হয় নিট লেভেলের মধ্যে এই এত লেভেলে, এত ডেপথ লেভেলের কোশ্চেন হবে না। এটা রেজাল্ট আছে শুনে নে, ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে, কিন্তু ভেতরে তোদেরকে একটু নিয়ে যাচ্ছি, শুনবি ভালোভাবে। দেখ কি হচ্ছে, কি আছে রে, বিউটানাইন, অ্যাজ পার ইওর আনসার বিউটানাইনের মধ্যে আমরা কি দিচ্ছি, অ্যালকোহলিক KOH, কি পাচ্ছিস বিউটানাইন। আর যখন বিউটানাইনের মধ্যে আমরা NaNH2 দিচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি, বিউটানাইন। এটাই আছে না, বুঝবি। দেখ CH3 CH2 C ট্রিপল বন্ড CH, আর প্রথমে আমি দিয়েছি OH মাইনাস, বল কোথা থেকে এসেছে, অ্যালকোহলিক KOH থেকে না। এই দেখ এই অ্যাটাক করছে আলফা হাইড্রোজেনকে, আলফা হাইড্রোজেনকে অ্যাটাক করে কি নিয়ে বেরিয়ে গেছে বল, জল। বলবি কি পাচ্ছিস, অ্যাকচুয়ালি এখানে আমার সব থেকে ভালো বলা উচিত এটা OH নয়, এটা OR হবে। অ্যালকোহলিক KOH আছে না, OR তোমার একটা স্ট্রং বেস হবে। তার মানে কে নিয়ে, কাকে নিয়ে চলে গেছে বল, ROH বেরিয়ে গেছে। আগে বলে স্টেপটা বুঝতে পেরেছিস কিনা, আলফা পজিশন থেকে একটা H প্লাস বেরিয়েছে, H প্লাস কে নিয়ে সঙ্গে চলে গেছে বল, RO মাইনাস। তো বলতো যদি এখান থেকে H প্লাস চলে যায় তাহলে কি থেকে যাবে, একটা মাইনাস থাকবে, এই মাইনাস থেকে গেছে। এবার এই মাইনাসটা এখানে ডিলোকালাইজ করছে, এই পাই বন্ডটা এখানে ডিলোকালাইজ করছে, করার পর এই জিনিসটা তৈরি হচ্ছে, ফলো করবি, CH3 তোরা বল রে, CH বলতে যা, ডাবল বন্ড CH, ডাবল বন্ড CH2 মাইনাস, এটাই হবে। ক্লিয়ার? এবার দেখ কি হচ্ছে, ROH থেকে এই হাইড্রোজেন আবার টেনে নিচ্ছে, H প্লাস টানছে, তাহলে বল এটা কি হয়ে গেল, CH3 CH ডাবল বন্ড, বল এটা CH2। ক্লিয়ার আছে? পরের স্টেপে হ্যাঁ এটা কোনটা, কোথায়, এটা এখানে ডাবল বন্ড দিয়েছিস তো, এটা এখানে চলে গেছে, কোন হাইড্রোজেনে 5টা বন্ড, তো আমি লিখতে ভুল করেছি ওখানে, দেখ না। আর এটা কি আছে, C ট্রিপল বন্ড ছিল না, CH, এটা এখানে চলে এসেছে, ঠিক। তাহলে বল এবার কি হয়েছে, C ডাবল বন্ড CH মাইনাস। ক্লিয়ার আছে? এবার ROH, চল বল এবার কি হবে, CH3 CH ডাবল বন্ড, বলো বলো, C তারপর ডাবল বন্ড CH2। ক্লিয়ার আছে? এটা আবার ওই স্টেপটা রিপিট হবে, RO মাইনাস এই হাইড্রোজেনকে আবার টেনে নিয়েছে, যে স্টেপ এখানে হয়েছিল ওটা রিপিট কর। তাহলে বল কি পাচ্ছিস, CH3 বল C এখানে মাইনাস
ডাবল বন্ড সি ডাবল বন্ড CH2 হয়েছে। পরের স্টেপে সেই একই স্টেপ হবে, এইটা এখানে চলে গেল, এইটা এখানে চলে গেল, তাহলে বল কি পাচ্ছিস? CH3 C ট্রিপল বন্ড C CH2 মাইনাস, শেষে আবার ওই ROH থেকে আবার একটা হাইড্রোজেন টেনে নেবে, বল CH3C ট্রিপল বন্ড C CH3। দেখো ক্লিয়ার আছে কিনা? তাহলে যে ট্রিপল বন্ডটা তোমার এই পজিশনে ছিল, আফটার সবকটা রিঅ্যারেঞ্জমেন্ট এখানে চলে এসেছে। এটা কখন হয়েছে? যখন আমরা কি দিলাম রে? অ্যালকোহলিক KOH। এবার আমরা কি পড়লাম? যদি NaNH2 দেব তাহলে এই জিনিসটা কোথায় চলে যাবে? ওখানে। বুঝবি? বলতো ওখানে আরো মাইনাস কোন হাইড্রোজেনকে অ্যাটাক করেছিল? আলফা। এখানে এইটা আলফা। আর এবার এখানে যে অ্যাটাক করবে সে কে অ্যাটাক করছে দেখে নে। NaNH2 থেকে কে অ্যাটাক করছে? NH2 মাইনাস। তাহলে বল এইটা এখানে অ্যাটাক করে যদি একটা হাইড্রোজেন নিয়ে চলে গেল, তার মানে কি বেরিয়ে গেল? NH3 বেরিয়ে গেছে। তো বল কি পাচ্ছিস? CH3C ট্রিপল বন্ড C, বল এটা CH2 মাইনাস। তোরা বল এবার খেলাটা ধর না, কি করবি এবার? এইটা এখানে আর এইটা এখানে চলে যাবে, তাহলে বল এটা কি দাঁড়াচ্ছে? CH3C মাইনাস ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। এবার কি হবে? ওই NH3 থেকে একটা হাইড্রোজেন আবার এখানে নিয়ে নেবে, নিয়ে নেবার পর বল কি হচ্ছে? CH3 CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। আবার কি হবে? NH2 মাইনাস সেই স্টেপটাকে রিপিট করবে, এই হাইড্রোজেন টেনে নিয়েছে এখান থেকে, তার মানে অ্যামোনিয়া হয়ে গেল এখানে। আর এটা কি হচ্ছে বল? CH3 CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH মাইনাস। আবার কি হবে বল? এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, তাহলে কি পাচ্ছিস এবার? CH3CH, তারপর সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, আর আবার একটা NH3 থেকে এই হাইড্রোজেনটা টেনে নেবে, তাহলে এটা হয়ে গেল আমাদের CH3 CH2 C ট্রিপল বন্ড CH। তার মানে আবার দেখেন এটা কি ছিল রে? বিউট 1 আই, কিসে চলে গেল? বিউট 2 আই। বুঝিয়ে দিলাম কিভাবে হয়েছে, এটা এতটা দরকার হবে না। তাহলে মাথায় রাখবি বিউট 2 আইনের মধ্যে যদি আমরা NaNH2 দিই তাহলে বিউট 1 আইন পাচ্ছি, আর বিউট 1 আইনের মধ্যে যদি আমরা অ্যালকোহলিক KOH দিচ্ছি তাহলে বিউট 2 আইন পাচ্ছি। বুঝে গেছিস যে কথাটা? ঠিক। তাহলে আউটপুটটা মাথায় রাখ, স্টেপটা দেখিয়ে দিলাম, নোট করে, এটা দরকার হবে না তোদের, সেই জন্য এটা কোথায় চলে গেল? আয়, এটা তো সোজা কোশ্চেন। এর আগের কোশ্চেনে ছিল বিউট 1 আইন আর বিউট 2 আইনের মধ্যে কি করে ইন্টার কনভার্সন হবে, এখানে হচ্ছে বিউট 1 আইন আর বিউট 2 আইনের মধ্যে কি করে আমরা ডিফারেন্স ধরবো। বল কটা টেস্ট আছে আমাদের কাছে? দুটো। বিউট 1 আইন আর বিউট 2 আইনের মধ্যে কার খেলা চলছে রে? অ্যাসিডিক হাইড্রোজেন। আর অ্যাসিডিক হাইড্রোজেনের খেলা কারা কারা দেখাবে? দুজন, একটা হচ্ছে অ্যামোনিকাল সিলভার নাইট্রেট না, আর একটা অ্যামোনিকাল কিউপ্রাস ক্লোরাইড। বল সিলভার নাইট্রেট হলে কি অবজারভেশন পাচ্ছিস? হোয়াইট প্রেসিপিটেট। আর এটা হলে কি অবজারভেশন পাবি? রেড প্রেসিপিটেট। আমাদের অপশনের মধ্যে কোনটা দিয়েছে? অ্যামোনিকাল কিউপ্রাস ক্লোরাইড। তাহলে আনসার এইটা হবে। ঠিক আছে। এই ওর আরেকটা নাম আরেকবার বলতো, টলিন সিজনের নাম বল না। ও ভাবছি গাধা यार কি করতে হয়। এটা সোজা কোশ্চেন, বল এটা বুঝিস তো? দেখ ওই কথাটা আবার চলে এসে যেটা বলেছিলাম, মাথা সেট করবে। এটা এই যে চারটে তোদের মেথড দিয়েছে না, দেখবি প্রচুর কাজে লাগবে। দেখ কি পাচ্ছিস তোরা? অ্যালকাইল হ্যালাইড লিভিস অ্যাসিড মানে কি? কার্বোক্যাটায়ন। অ্যালকাইল হ্যালাইড লিভিস অ্যাসিড হলি কার্বোক্যাটায়ন। আর এখানে কার্বোক্যাটায়ন কিভাবে তৈরি হবে? CH3Cl LCl3, বল টেনে নিয়েছে, এটা কি হবে? CH3 প্লাস হবে আর LCl4 মাইনাস হবে। ঠিক আছে। আর এটাই গিয়ে বেনজিন রিং এ বসে যাবে, তাহলে প্রোডাক্টটা কি হবে রে? টলভিন হবে। আচ্ছা বলতে এখানে মেজর প্রোডাক্ট কি হবে? বল বল, ঠিক বলছিস বল। আবার ধর না বাবা, LCl3 এটা নিয়ে চলে গেল, প্লাস এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ করে কি তৈরি করবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যখন বেনজিন রিং এ বসছে তখন প্রোডাক্টটা কি রে?
এর তিনটে নাম তোদের পড়িয়েছি, বল। একটা কিউমিন, একটা আইসোপ্রোপাইল বেনজিন, 2 ফিনাইল প্রোপেন হচ্ছে আইওপেকনেম। এই আইওপেকনেম 2 ফিনাইল প্রোপেন, ঠিক আছে। জিজ্ঞেস কি করেছে, এন প্রোপাইল ক্লোরাইড, আমরা পাচ্ছি আইসোপ্রোপাইল ক্লোরাইড, তাহলে এটা দিতে হবে না। এইটা বল, কথা বল, বিক্রিয়ার নাম বল, বিক্রিয়ার নাম বল। উডস ফিটিক রিঅ্যাকশন না মেকানিজম বল। উডস রিঅ্যাকশন, উডস ফিটিক রিঅ্যাকশন এরা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম ফলো করে, দেখাচ্ছি বুঝবি। এই দেখ, সোডিয়ামের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ও এর সঙ্গে যখন বিক্রিয়া করছে CH3 CH2 CH2Cl, এখান থেকে বন্ড হোমোলাইটিকলি ভাঙবে, এই ডট এখানে, এই ডট এখানে, বল এই দুজন মিলে কি তৈরি করছে রে, NaCl, আর এটা কি তৈরি হচ্ছে CH3 CH2 CH2, এইটা ক্লিয়ার। আর এটা যখন, আর এখানে একটা ভাঙবে, তাহলে এখানে কি তৈরি হবে বল, এইটা, এইটা আর এইটা যখন চেন টার্মিনেশন করবে, তখন এইটা পাচ্ছিস। এটা কি, আর এর নাম বল না বাবা, যা জিজ্ঞেস করেছি এন প্রোপাইল বেনজিন, এটাই না। এবার আমার প্রশ্ন তোদের জন্য, শুনে নি, আগে বল তোদের অনুযায়ী আনসার কোনটা। তিন, কেন তিন? চলো এক কথা বলি, হ্যাঁ কথা বলছি। মনে আছে রে, উডস রিঅ্যাকশনে যা আমরা কি পড়েছিলাম, RX আর R'(X), এদের মধ্যে করলে আমরা কি পাবো, আর আর তিনটে আর আর পাবি। এটা কি আমরা ভালো মেথড ধরে রেখেছি? কেন? তিনটে প্রোডাক্ট পাচ্ছি, তাহলে ভালো তো। बेटा एक तीर से तीन शिकार किया, और क्या चाहिए বল, অসুবিধাটা কোথায়? এদেরকে সেপারেট করা, এদেরকে সেপারেট করতে গেলে এদের বলিং পয়েন্টটা খুব কাছাকাছি, যার জন্য সেপারেট খুব সহজে হয় না। তাহলে সেই লজিক থেকে বলতো, যদি আমি এর জন্য ARX নিলাম, ধরবি খেলাটা, আর এখানে নিচে RX, তাহলে প্রোডাক্ট কি হতে পারে, AR হবে, AR হবে, আর RR হবে। আমাদের কোশ্চেনের মধ্যে দিয়েছে AR এর জায়গায় এটা, আর RX এর জায়গায় এইটা, তার মানে এখানে কটা প্রোডাক্ট তৈরি হবে রে, তিনটে প্রোডাক্ট তৈরি হবে না। তিনটের মধ্যে কি হবে, একটা তো এইটা তৈরি করতে পারি এদের মধ্যে, আর একটা কি তৈরি করতে পারি, এইটা, আর একটা কি তৈরি করতে পারি, ক্লিয়ার কর, হবে তো? হ্যাঁ, এবার তোদের একটা নিজে চিন্তা করা উচিত ছিল, যখন তোদেরকে প্রথমবার উডস ফিটিক রিঅ্যাকশন পড়ানো হয়েছে, তখনই এই জিনিসটা চিন্তা করা উচিত ছিল যে স্যার অলরেডি আমরা উডস রিঅ্যাকশনে পড়েছি যে যদি দুটো আলাদা নেব তাহলে এই মেথডটা ভালো মেথড নয়, বাদ হচ্ছে। কিন্তু উডস ফিটিক রিঅ্যাকশনে তো আমরা দুটো আলাদাই নিচ্ছি, তাহলে এটা কি করে পড়া হচ্ছে? আবার একটা সায়েন্টিস্টের নেমের উপরে আছে, এখানে কিন্তু কাজ করবে। লজিক্যালি চিন্তা কর না বাবা, এই তিনজনের স্ট্রাকচার দেখে বোঝ না এদের কি মনে হচ্ছে বলিং পয়েন্ট খুব কাছাকাছি হতে পারে। এখানে তো হতে পারে, ধরেন এখানে যদি একটা কার্বন, এখানে দুটো কার্বন নিচে, তার মানে ইথেন মিথেন, ইথেন প্রোপেন বিউটেন, ওরা তো সব কাছাকাছি আছে, ওদের তো বলিং পয়েন্ট কাছাকাছি হতে পারে, এদের বলিং পয়েন্ট কাছাকাছি হতে পারে না। তার মানে এই মেথডটা আমাদের অ্যাকসেপ্টেবল মেথড। তার মানে আমাদের আনসারটা কি হবে এখানে বল, এইটা হবে। হ্যাঁ, আর ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। এন প্রিপারেশন অফ এন প্রোপাইল, क्वेश्चन में क्लोराइड छिलो। अच्छा एक तो बात, एक कॉमन सेंस यूज कर बेटा, तुम लोग एक डॉक्टर बनने जा रहा है, तुम्हारा ऑप्शन खुद बता दे रहा है कि तुम्हारा क्वेश्चन क्या होना चाहिए।
আমি তো কারেকশন করে দিলাম, এবার তো আনসার বল, এবার ঠিক আছে তো, এটা কারেকশন করিয়ে দিলাম। হ্যাঁ, এবার তোর ওর জন্য তোরা যে মার্কস পাবি সেটা আলাদা কথা, এখন তো আমরা ডিসকাশন করছি। এই কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি এন প্রোপাইল বেনজিন হচ্ছে তো, কারণ দেখ এটা বুঝতে পারছিস এটা কি তৈরি করবে, আইসোপ্রোপাইল বেনজিন না। আর এখান থেকে যদি আমরা করি তাহলে এখানে তিনটে প্রোডাক্ট আছে, চেক করে নেই দাদা। আবার দেখ, এটা বুঝেছিলিস তো, দেখ একটা ডেটা দিচ্ছি, কাজে লাগবে, নোট করা দরকার নেই, শুনে নে। এখানে কটা প্রোডাক্ট তৈরি হলো দেখালাম না, তিনটে। এন হেক্সেনের বলিং পয়েন্টটা দেখ, আমাদের যে প্রোডাক্টের তার বলিং পয়েন্ট দেখ, আর একটা বাইফেনলের বলিং পয়েন্ট দেখ, কত ডিফারেন্স আছে। তার মানে এদেরকে আমরা খুব সহজে ডিস্টিলেশন মেথড থেকে সেপারেট করতে পারবো, বুঝেছিস? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন, বল কেন? প্রথম, এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা ওয়ান অফ দ্য আনস্টেবল কার্বোক্যাটায়ন। তোদেরকে কার্বোক্যাটায়ন পড়ার সময় মনে আছে দুটো কথা, মোস্ট এন্ড লিস্ট। দেখ এই কোশ্চেনটা লিস্ট থেকে জিজ্ঞেস করেছে। এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা কোনটা তৈরি হবে রে? লিস্টের মধ্যে আছে ফিনাইল কার্বোক্যাটায়ন, ভিনাইল কার্বোক্যাটায়ন। বল এদের স্টেবিলিটি কম কেন? কি বলেছিলাম? এখানে কার্বনের হাইব্রিডেশন sp, মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, একটা হাই ইলেকট্রোনেগেটিভ মাথায় প্লাস চার্জ চলে এসেছে। কিন্তু এখানে তো সেরকম কোনো গন্ডগোল নেই, এখানে তো CH3+ হবে তো। কিন্তু এখানে ব্যাপারটা এটা হচ্ছে যে এটা লিভিস বেস আর এটা লিভিস অ্যাসিড, তার মানে এরা নিজের মধ্যে বিক্রিয়া করে যাবে। আর কি করবে বল বল বল, NH2Cl3, এইভাবে একটা অ্যাডিশন প্রোডাক্ট হবে। আর যখন এইটা হবে তখন এই পার্টটা মাথায় রাখবি, রিং ডিঅ্যাক্টিভেটর হিসাবে কাজ করে, রিং ডিঅ্যাক্টিভেটর। আর এটা মানে শুধু এটা নয়, রিং ডিঅ্যাক্টিভেটর নয়, এটা স্ট্রং ডিঅ্যাক্টিভেটর হিসাবে কাজ করে। যেমন বলতো আমাদের খুব একটা স্ট্রং ডিঅ্যাক্টিভেটর এক্সাম্পল NO2, বল না NO2। আচ্ছা, NO2, NO2 যেটা আছে শুনে নে, NO2 আছে এত স্ট্রং যে ফিডেলক্রাফট রিঅ্যাকশন বা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনকে প্রেফারই করে না। রাদার দেন উল্টো পাওয়া গেছে, দেখে নে, উল্টো পাওয়া গেছে। বল অ্যারোমেটিক কম্পাউন্ড কি দেখায়, ESR না NSR? ইলেকট্রোফিলিক না। এটা কি হয়েছে, নাইট্রোবেনজিন কে যখন OH মাইনাস, বেসিক্যালি ওটা KOH, সলিড KOH দিয়ে ইউজ করানো হয়, তখন এই প্রোডাক্টটা পাওয়া গেছে। দেখ তো ধরতে পারছিস খেলাটা, বলবি বল কি হয়েছে? তোরা NO2 কে কি হিসাবে দেখেছিস, অর্থোপ্যারা না মেটা? মেটা। কখন? যখন ESR NSR এর মধ্যে ও অর্থোপ্যারা হিসাবে কাজ করে। কেন কাজ করে সোজা বল, এটা মেটা কেন হয়? আমরা পড়েছিলাম না যে যখন এর রেজোনেন্স হয় তখন এখানে ডেল্টা প্লাস, এখানে ডেল্টা প্লাস, আর এখানে ডেল্টা প্লাস। আর এবার আমার কি আছে, মাইনাস। এবার কোথায় অ্যাটাক করবে বল, অর্থোপ্যারাতে, তখন অর্থোপ্যারা হিসাবে কাজ করে। শুনে নিন, যারা স্ট্রং ডিঅ্যাক্টিভেটর তারা ফিডেলক্রাফট রিঅ্যাকশনকে ফেভার করে না, যেমন নাইট্রোপার্ট। আর এখানে অ্যানিলিনের প্রথম কারণটা হবে যে লিভিস বেস লিভিস অ্যাসিড, যার জন্য এ একটা সল্ট তৈরি করবে, ও রিংকে ডিঅ্যাক্টিভেট করবে, যার জন্য এটা ফেভার করবে না। তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে অল। বলো তিন, সব থেকে স্ট্রং অ্যাসিড কার জন্য? তারপর দুই, আর এটা তো উইক অ্যাসিড, এটা উইক অ্যাসিড রে, বাট HCO3- উইক অ্যাসিড, ওটা হচ্ছে ভেরি 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 উইক অ্যাসিড। একটা লজিক শুন বলছি, বল কথা শুন, বল অর্গানিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড না ইনঅর্গানিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড? ইনঅর্গানিক। তিনটে অ্যাসিড মাথায় রাখবি যারা অর্গানিক থেকেও উইক আছে, তার মধ্যে একজন এটা আছে, ঠিক আছে? বল এর আনসারটা কি এটাই না? তিন তো। এর দেখ রান্না দিচ্ছি, দেখ লিখেছিলাম না? হ্যাঁ, এই দেখ এটা হচ্ছে সব থেকে স্ট্রং অ্যাসিড। আবার যদি এখানে দেখবি বেটা, তাহলে দেখ এই হচ্ছে বর্ডার লাইন। বর্ডার লাইনটা কোথায় গেল? এটা বর্ডার লাইন, মাথায় রাখ। এর আগে যত অ্যাসিড হবে সব কটাকে স্ট্রং ধরবি।
আর এর পরে যত অ্যাসিড হবে ওদেরকে উইক ধরবি, যেমন এগুলো উইক অ্যাসিডের মধ্যে আছে, এটা উইক অর্গানিক অ্যাসিড, এটা উইক অর্গানিক অ্যাসিড, আর অর্গানিক থেকে 3 জন উইক আছে, খুবই উইক আছে এটা, ঠিক আছে এটা। চলো বল বেটা, আবার লাস্ট একটা প্রিন্সিপাল চলে এসেছে, ওই যে মেথডটা বলেছিলাম না আপ ডাউন, ওটা অ্যাপ্লাই কর। কি বলেছে বলতো, CO2 স্কেপ মানে কি হয়েছে বল, CO2 স্কেপ মানে এটা কমে গেছে, তো বলতো এটা যদি কমে গেছে তাহলে রিঅ্যাকশনটা এইদিকে পালাবে, এইদিকে পালাবার মানে এটাও তো কমছে, তো এটা যদি কমে গেছে তাহলে এটাও এইদিকে পালাবে, আর এটা যদি এইদিকে পালাবে তার মানে এটাও, আর এইদিকে পালাচ্ছে মানে কি কমছে, এটা H+ কি হচ্ছে কমছে, आंसर 2 হবে। আর H+ কমলে pH বাড়বে, এটা বলেছে pH ডিক্রিজ করছে। বলো, যখন বৃষ্টি হচ্ছে ওই সময় যখন বিদ্যুৎ হচ্ছে থান্ডারস্টর্ম হচ্ছে, তখন অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে, ওই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড বানাচ্ছে, আর ওই নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সঙ্গে কম্বাইন করে নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। তার মানে যখন বিদ্যুৎ হচ্ছে তখন এই রিঅ্যাকশনটা হচ্ছে, যার জন্য কি তৈরি হচ্ছে অ্যাসিড, তার মানে বর্ষার সঙ্গে নাইট্রিক অ্যাসিড আসছে, তাহলে যদি অ্যাসিড আসে তাহলে pH-টা বাড়বে না কমবে, কমবে, তাহলে আনসারটা কি হবে রে, লোয়ার দেন দ্য রেন ওয়াটার উইদাউট থান্ডারস্টর্ম। বুঝেছিস এটা, এটা বুঝেছিস তো, এটা সোজা কোশ্চেন, বলবে আনসার 4। কেন pH 13, তো pH 13 মানে নেচার বেসিক হবে না অ্যাসিডিক, এর নেচার বল নিউট্রাল, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলো নিউট্রাল, এর নেচার বল দেখতে হবে, यस দেখতে হবে, এখানে বলা যাবে না, এটা টোটালি ডিপেন্ড করছে পিকে পিকেবি কি আছে, এর নেচার বল অ্যাসিডিক কারণ স্ট্রং অ্যাসিড আছে, আর এর নেচার বল বেসিক, তাহলে বেসিক হলে आंसर 13 হবে, এইটা হবে, ঠিক আছে। পরেরটা দেখ, এটা ভালো কোশ্চেন আছে, তুই শুনবি মন দিয়ে, দেখ কি দিয়েছে কোশ্চেনে, বেনজোইক অ্যাসিড উইক অ্যাসিড, আর কাকে দিয়েছে NOH স্ট্রং বেস। যখনই এখানে শুনে নে 4টে খেলা বুঝে নে, এই যে এই 4টে খেলা এখানে ছিল বাপাদারে, এটা দেখ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস মিক্সচার হলে 3টে খেলা হবে, এর মধ্যে 3টে খেলা হবে, এর মধ্যে 3টে খেলা হবে, এর মধ্যে 3টে খেলা হবে, মোট 12টা খেলা আছে এখানে, ওই 12টা খেলা বোঝাতে যাচ্ছি, শুনে নে, ঠিক আছে। দেখ আমাদের সময় এই সময় যে খেলাটা চলছে কার মধ্যে চলছে বল, উইক অ্যাসিড আর স্ট্রং বেস, এটাই চলছে, ধরবি খেলাটা। উইক অ্যাসিড বেনজোইক অ্যাসিড, আমি WA লিখছি, হ্যাঁ বেনজোইক অ্যাসিডকে WA লিখছি, কি কি দিয়েছে রে 0.02 মোলারিটি, আর কত দিয়েছে 100 মিলিলিটার, তাহলে বল এই দুটো থেকে আমরা কি পাচ্ছি 2 মিলিমোল অ্যাসিড পাচ্ছি আমরা, ক্লিয়ার আছে। আর আমাদের কাছে স্ট্রং বেস আছে, ওর আবার দুটো ক্যালকুলেশন দিয়েছে, দুটো কন্ডিশন দিয়েছে, একবার দিয়েছে কত 50 ml না 50 ml, আর কত কনসেন্ট্রেশন তো ওটাই আছে 0.02, আর একবার দিয়েছে 100 ml কত 0.02, তাহলে বল বেটা এর মিলিমোল কত বেরোচ্ছে 1 মিলিমোল বেরোচ্ছে, আর এর মিলিমোল কত বেরোচ্ছে 2 মিলিমোল বেরোচ্ছে, ক্লিয়ার আছে। এবার এক একটা কন্ডিশন বলছে, প্রথমবার এর সঙ্গে এর বিক্রিয়া করানো হচ্ছে, বল যদি 2 মিলিমোল উইক অ্যাসিড আর 1 মিলিমোল স্ট্রং বেস বিক্রিয়ার পর কি পাচ্ছি সেটা আমাকে বল, বিক্রিয়ার পর আমরা পাচ্ছি 1 মিলিমোল উইক অ্যাসিড, হ্যাঁ, আর 1 মিলিমোল তার সল্ট তৈরি হবে, বিক্রিয়ার পর সল্ট তৈরি হবে, তার মানে বিক্রিয়ার পর আমরা কি পাচ্ছি, আমরা অ্যাসিডিক বাফার পাচ্ছি, চেক কর হয়েছে অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফারের জন্য কি চাই উইক অ্যাসিড তার সল্ট চাই। এবার এর আমার pH বার করতে বলেছে, pH বার করতে বলেছে না, pH বার করতে বলেছে, তো বলতো অ্যাসিডিক বাফারের pH কি হয় pKa প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, pK কত দিয়েছে রে 4.2 প্লাস সল্ট কত, এবার সল্টের কনসেন্ট্রেশন চাই, এটা তো মোল বার করেছিস, মোল থেকে কনসেন্ট্রেশন কি করবি বাই ভলিউম, বল ভলিউম কত 100 আর এখানে 50, এটাই ছিল না 100 আর 50 মানে 150,
তো এটা বাই 150, এটা বাই 150, তার মানে তো এটা কেটে যাবে। তার মানে কি থাকছে, 1 log 1 0। তো প্রথম পিচ আমার এটা বেরিয়েছে 4.2। এবার 4.2 এখানে দিয়েছে, এখানে দিয়েছে, এখানে দিয়েছে, তাহলে পরেরটা যাবে। এবার পরেরটা ধরবি। এবার কি হচ্ছে, 2 মিলিমোল উইক অ্যাসিড আর 2 মিলিমোল স্ট্রং বেস, পুরোপুরি রিঅ্যাকশন হয়েছে। তাহলে বল কি তৈরি হচ্ছে, 2 মিলিমোল সল্ট তৈরি হবে। কিন্তু কার সল্ট, সল্ট অফ উইক অ্যাসিড আর স্ট্রং বেস। আর উইক অ্যাসিড আর স্ট্রং বেসের সল্টের পিএইচ বার করা ফর্মুলা কি রে, 7 + ½ বল pKa প্লাস লগ সি। সি মানে কি, কার কনসেন্ট্রেশন, বুঝতে পারছিস? তার মানে এবার কি করব আমরা, পিকে বসাবো 4.2, এই কনসেন্ট্রেশন বসাবো, সলভ করব, আনসার এইটা পাবো। জায়গা হচ্ছে না, আমি ডাইরেক্ট দেখিয়ে দিই। স্টেপটা বুঝেছিস? আবার বোঝাচ্ছি, দেখ। না এক্সাক্ট আসবে, তুই করে দেখ, আমি নিজে করে বসেছি, এক্সাক্ট পাবি। দেখ রান্নাটা দেখাচ্ছি, 12টা কন্ডিশন। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের মিক্সচার, তার মধ্যে 3টে কন্ডিশন, অ্যাসিড বেশি বেস কম, অ্যাসিড আর বেস সমান, অ্যাসিড কম বেস বেশি। তার মানে এই কন্ডিশনের মধ্যে কে ডিসাইড করবে পিএইচ, যে বেশি হবে সে ডিসাইড করবে। এর মধ্যে কে ডিসাইড করবে, তার মানে এটা তো নিউট্রালাইজ হয়ে গেছে। আর এর মধ্যে কে ডিসাইড করবে, যখন এটা তখন তো পিএইচ 7 হবে। এবার শোন, যদি অ্যাসিড, তো শুনে নে, নরমালিটি অফ অ্যাসিড ভলিউম অফ অ্যাসিড মাইনাস নরমালিটি অফ বেস ভলিউম অফ বেস বাই টোটাল ভলিউম, যদি কোশ্চেনের নরমালিটি দিয়ে দেয়। আর যদি মোলারিটি দিয়ে দেয়, তাহলে মোল ফ্যাক্টর, এন ফ্যাক্টর অফ অ্যাসিড, মোলারিটি অফ অ্যাসিড ভলিউম অফ অ্যাসিড, এন ফ্যাক্টর অফ বেস, মোলারিটি অফ বেস ভলিউম অফ বেস বাই টোটাল ভলিউম। বুঝেছিস? এইভাবে এটা করবি। আর যদি বেস দিয়ে দেয়, তাহলে তখন কি করবি রে, উল্টো করবি। এটা অ্যাসিড মাইনাস বেস ছিল, এটা কি হবে, বেস মাইনাস অ্যাসিড করবি। ঠিক আছে? আয় দেখ, আবার কন্ডিশনটা ধর, কি আছে, স্ট্রং অ্যাসিড উইক বেস, খেলা ধরবি। এবার আবার 3টে কন্ডিশন, অ্যাসিড বেশি বেস কম, দুটো সমান, বেস বেশি অ্যাসিড কম। স্ট্রং অ্যাসিড যখনই বেশি হবে, ওটাই ফর্মুলা হবে অ্যাসিড মাইনাস বেস বাই টোটাল ভলিউম। কিন্তু এবার যখন দুটো সমান, তখন কি, কার সল্ট, স্ট্রং অ্যাসিড উইক বেস, তার মানে তার পিএইচ ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবি। এইসব ফর্মুলা আমি দেখাচ্ছি, তোদের সব করা আছে। আর যদি বেস বেশি হয়ে যায় আর স্ট্রং অ্যাসিড কমে যায়, তখন বেসিক বাফার হবে। আবার ধর, বলবি এবার দুটোই উইক, কেন এটা চলে এসেছে, এটা চলে আগে। এবার উইক অ্যাসিড স্ট্রং বেস, তার মানে খেলাটা আবার যখনই একটা একটা প্যাটার্ন ধর, যখনই উইক অ্যাসিড বেশি হচ্ছে বাফার পাবে। এখানে দেখতো কে বেশি, কি পাচ্ছিস, যেটা হবে তার বাফার পাবি। যেমন এখানে দেখ, বল কে বেশি, উইক অ্যাসিড অ্যাসিডিক বাফার, কে বেশি, উইক বেস বেসিক বাফার। একদম সোজা খেলা। মিক্সচারের মধ্যে যদি উইক পার্টটা বেশি হয়ে যায়, তখন উত্তরটা তোর আনসার বাফার। ওটি দিয়ে কোশ্চেনটা ছিল। চলে আয় যাবে, এটা একদম সোজা কোশ্চেন। বল পাতি লেভেলের কোশ্চেন আছে। আনসার এ। আমরা জানি আনায়নের সাইজ প্যারেন্ট অ্যাটম থেকে বেশি হয়, আর ক্যাটায়নের সাইজ প্যারেন্ট অ্যাটম থেকে কম হয়। পরেরটা ধর, বলতো আয়নাইজেশন এনার্জির সঙ্গে সাইজের কি রিলেশন, ইনভার্স। ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে সাইজের কি রিলেশন, বল ইনভার্স। আয়নাইজেশন এনার্জির সঙ্গে স্টেবিলিটি কি রিলেশন, ডাইরেক্টলি। ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে স্টেবিলিটি রিলেশন ইনভার্সলি। কেন বলছি শুনে নিন। জেনারেলি দেখা গিয়েছে যে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি সবকটা উল্টো চলে। ওই ভুলে বাচ্চারা কি করে, এটা উল্টো ধরে। এই একটা জায়গা মাথায় রাখবি, যেখানে আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুটোই ইনভার্সলি রিলেটেড আছে। তাহলে এখানে আনসারটা কোনটা হবে রে, বল। ডিক্রিজেস উইথ ইনক্রিজিং অ্যাটমিক রেডিয়াস, এটাই হবে। করেছিস এটা? এটা তো ভুল হয়নি না? আর এই কোশ্চেনটা করেছিস, এটা তো আরো ভুল করেছিস, ভুল করেছিস। আচ্ছা, কোশ্চেনটা তো হয়তো বুঝতে ভুল করেছিস। এই ভাষাটা যেভাবে দিচ্ছে না, অনেকজন তো কোশ্চেনটাই ধরতে পারিস নি। রিভার্স প্রপার্টি মানে বলছে যে একজন যদি বাড়ছে, তাহলে আরেকজন কমবে। আর সেটা কোথায় পাচ্ছি আমরা, 3 না?
অ্যাটমিক রেডিয়াই লেফট টু রাইট বাড়ে, টপ টু বটম কমে, এটা সাইজের কথা হচ্ছে। আর ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইট কমে, এটা কমছে না, এটা কমছে আর এটা বাড়ছে, তার মানে এটা কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইট বাড়ছে, টপ টু বটম, মানে এটা কি হলো রে, দুটো প্রপার্টি রিভার্স হচ্ছে, ওই রিভার্স কথাটা এখানে বলেছে। এটা বল, নাম বল, নাম বল। ইনার্ট পেয়ার এফেক্ট না, ইনার্ট পেয়ার এফেক্টের মধ্যে কি হয়, লোয়ার স্টেটটা নিচে লোয়ার স্টেট বেশি স্টেবল হয় আর উপরে হায়ার স্টেটটা বেশি স্টেবল হয়, তাহলে আনসার 2 হবে। বল এটা বলতো, মেটালিক অক্সাইড অ্যাসিডিক হয় না বেসিক হয়, বেসিক, আর নন মেটালিক অক্সাইড ও রিজনের মধ্যে দিয়েছে, ঠিক কথা বলছি। যখনই অ্যাসারশন রিজন সলভ করতে যাবি আগে রিজন করতে যাবি না, আগে দেখবি ট্রু ফলস, তার মানে রিজন ট্রু আছে না ফলস আছে, বল ট্রু আছে, ক্লিয়ার। এবার বল, আমি যদি জিজ্ঞেস করি আমাকে 4টে এমন অক্সাইড বল যেটা নন মেটালিক অক্সাইড কিন্তু নিউট্রাল, 4টে মাথায় রাখবি, NO, N2O, CO আর H2, এই 4জন নিউট্রাল। এখানে ভুল করে ফেলেছে, বলেছে NO অ্যাসিডিক, ঠিক আছে। আর CrO3 কে কি বলেছে, বেসিক, মাথায় রাখবে এটাও, এটা অ্যাসিডিক হয় আর এটা কি হয়, নিউট্রাল হয়, তার মানে এটা কি হলো রে, ফলস। উত্তরটা কি হচ্ছে বল, চল, বুঝেছিস। অ্যাসারশন রিজনের মধ্যে রিজন কখনো খুঁজতে যাবি না, আগে দেখবি ট্রু এন্ড ফলস, যখন দুটো ট্রু পাবি তখন তোমাকে এই লাইনগুলো চেক করতে হবে যে ওর কারেক্ট এক্সপ্লেনেশন আছে কিনা, আগে এক্সপ্লেনেশন দেখতে যাবি না। বলবে এটা এই কোশ্চেনের আনসার। এই কোশ্চেনের মধ্যে একটু ভাষা ভুল করেছে, এখানে বলছে ইট ইজ ডিউ টু দেয়ার, দে কান্ট সে দেয়ার, মানে তখন দুজনের কথা হচ্ছে, আর উত্তরটা শুধু একটাই দিয়েছে, অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম। আমরা জানি যে নাইট্রিক অক্সাইডের মধ্যে অক্সিডেশন নাম্বার কত, +5 না। নিয়ম মাথায় রাখবি, যদি জারণ সংখ্যা ম্যাক্সিমাম অবস্থায় আছে জারক হিসাবে কাজ করবে, যদি মিনিমাম অবস্থায় আছে তাহলে বিজারক হিসাবে কাজ করবে, আর যদি ইন্টারমিডিয়েট অবস্থায় আছে তাহলে বোথ হিসাবে কাজ করবে, তাহলে ওই অনুযায়ী আমার আনসার 2 হচ্ছে। বল এটা করেছিলিস, পেয়েছিস আনসার? বোঝাচ্ছি, শোন, বলবি KMnO4 এর n ফ্যাক্টর কত, 5, H2O2 n ফ্যাক্টর কত, আগে এটা জানিস কি জানিস না সেটা ক্লিয়ার কর। H2O2 কিসে কনভার্ট হবে রে, O2 তে, ঠিক আছে, ওর n ফ্যাক্টর 2 পাবি, KMnO4 n ফ্যাক্টর 5 পাবি। কি বলেছে, এত সঙ্গে এত বিক্রি হচ্ছে, এটাই বলেছে না। এবার বল, নাম্বার অফ ইকুইভ্যালেন্টের ফর্মুলা জানিস, একটা নরমালিটি ইনটু ভলিউম ইন লিটার, একটা মোলারিটি ইনটু ভলিউম ইন লিটার ইনটু n ফ্যাক্টর। আর আমরা যদি মিলি ইকুইভ্যালেন্ট বলি তখন এটাই ফর্মুলা হবে, ভলিউমটাকে লিটারের জায়গায় মিলিলিটারে নিয়ে নিই, ভাষাটা কি আছে। তো বলতো কত KMnO4 কত বের হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট, গুণ কর, 0.2 আর 50, এটাই না, 0.2 ইন্টু 50 ইন্টু n ফ্যাক্টর কত রে, 5, বল কত বের হচ্ছে, 50। আর যদি জিজ্ঞেস করি H2O2 মানগুলো বল কত, 25, 0.5 ইন্টু 25 ইন্টু 2 কত বের হচ্ছে বল, 25। তার মানে বিক্রিয়াতে সবসময় মাথায় রাখবি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট সমান বিক্রিয়া করে, এটা যদি 50 আছে তাহলে এটাও 50 বিক্রিয়া করবে, এটা যদি 25 আছে তাহলে এটা 25 বিক্রিয়া করবে, তার মানে কি হচ্ছে বল, বিক্রিয়ার পর 25 ইকুইভ্যালেন্ট KMnO4 এক্সেস হয়ে গেছে। আর এরকম কিছু অপশন আছে, এবার ব্যাপার তো এটা দিয়েছে, মোলে দিয়েছে, আবার ব্যাক করে নে, তার মানে বল আমাদের কত বেরোচ্ছে, এটা জানিস তো, আর একটা ফর্মুলা মোল ইনটু n ফ্যাক্টর। তার মানে আমি যদি মোল চাই তাহলে কি হবে বল, মিলি ইকুইভ্যালেন্ট বাই, এটা মিলি চাই না তখন ইকুইভ্যালেন্ট চাই, আমার মিলি ইকুইভ্যালেন্ট কত বেরিয়েছে রে, 25, মিলিটাকে শেষ করার জন্য কি করবি
-3 করবি, আর এন ফ্যাক্টর কত আছে আমার 5, তো 5 যদি কেটে দিই এটা 5, এত আসছে দেখ তো, এটাই আসছে 5 × 10⁻³ ঠিক আছে, বল বেটা। ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়াম তো 99% কোশ্চেন অ্যাসিডিক মিডিয়ামে পাবি, যদি এমনও কোনো অবস্থা পাবি লেখা নেই তাহলে বাই ডিফল্ট অ্যাসিডিক ধরে নিবি। এখানে দেখ এটা করতে পেরেছিস রে, পারিসনি, আন্দাজে করেছিস ঠিক হয়েছে। কোশ্চেন দেখ, অনেকটা কোশ্চেন বুঝিস নি, শোন FeSO4 আর কি আছে বল, Fe2SO4, এটাই কথা বলবি রে, ওই तू लोग कैसा डॉक्टर बनेगा बे, हाँ समझ में आ रहा तुम लोग का बॉडी लैंग्वेज से। এই এখন 50টা কোশ্চেন ডিসকাস করতে এবার সবার এইরকম শুরু হয়ে গেছে, হ্যাঁ তার মানে কি করবি, ওইটাই করবি, অপারেশন থিয়েটারে যাবি, পেশেন্টকে শুয়ে দিবি, সব বেটা ঢাক্কান ফাক্কান খোল দেগা, 1 ঘন্টা পর ভাই আর ভালো লাগছে না, তুই একটু ঘুমিয়ে পড়, আমি একটু ধোয়া একটু করে আসছি, হ্যাঁ বল এখানে বুঝবি Fe2 + 25 আর SO4 2 - 25, বল এখানে কি 25, দুটো Fe3 + 25 আর কোশ্চেনে দেখ কি বলেছে, ইকুয়াল নাম্বার অফ সালফেট, চল এটাকে ইকুয়াল কর, এটা যদি 1 আছে তাহলে এটাকে 1 কর, এটা যদি 1 করতে যাই তাহলে বল এটা কত হয়ে যাবে, 2/3 Fe3+, তাহলে একটা হয়ে গেল, ব্যাস এটাই তো জিজ্ঞেস করেছে, ওদের রেশিও বার করতে হবে 2 + 3+, তাহলে এদের রেশিও বার কর, বুঝেছিস, এখান থেকে চল হয়ে যাবে, ঠিক আছে, বল এর আনসারটা। Among the halogen, fluorine oxidizes the element to highest oxidation, ঠিকই কথা, ফ্লুরিন ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট আছে, কিন্তু তার কারণটা কি আছে, হাই অ্যাটমাইজেশন এনার্জি, অ্যাটমাইজেশন এনথালপি অফ ফ্লুরিনটা অনেক বেশি, ফ্লুরিনের বন্ড লেন্থ অনেক ছোট, যার ফলে ওটাকে অ্যাটমের ভাঙতে গেলে অনেক বেশি লাগে, যেটা ওর রিজন নয় এখানে, তার মানে আনসারটা কি হচ্ছে দেখে নে, দুটোই কারেক্ট আছে, এই স্টেটমেন্টটাও কারেক্ট আছে যে স্মল সাইজ অফ ফ্লুরিনের জন্য ওটাকে খুব ডিফিকাল্ট হয় অক্সিডাইজ করতে, কিন্তু এর এটা ব্যাখ্যা নয়, এর ব্যাখ্যা কি বললাম, ফ্লোরিনের হাই অক্সিডাইজিং পাওয়ারের দুটো কারণ মাথায় রাখবি, একটা এনথালপি আর একটা তার ইলেকট্রোনেগেটিভিটি। এটা ইজি কোশ্চেন ছিল, বল রে তাড়াতাড়ি, M1 কত, আচ্ছা নরমালিটি জিজ্ঞেস করেছি, এন ফ্যাক্টর নিয়ে নিবি সঙ্গে, কত 300, এন ফ্যাক্টর 1 প্লাস 200 0.03, এন ফ্যাক্টর 2/500, সলভ করেছিস, কত আসছে, কোনটা দেখ ফাঁসিয়েছে, যাই হোক, তাহলে এটা কিভাবে হবে বল, এটা কত হলো রে 30, আর এটা কত হলো 12/500, তাহলে কত হচ্ছে বল 42/500, ইন্টু 2 কর, ইন্টু 2 কর, উপরে 84 হয়ে গেল, নিচে 1000 হয়ে গেল, 1000 কর, বুঝতে পেরেছিস, তাহলে আনসার এটা। যদি অ্যাকুয়াস সলিউশন হয় তখন মাথায় রাখবি মোলারিটি আর মোলারিটির মধ্যে মোলারিটি কনসেন্ট্রেশন বেশি হয়, যদি সলভেন্ট জল হয়, সলভেন্ট যদি জল না হয় তাহলে আরো অনেকগুলো খেলা হবে। এ বল রুল অফ সলিবিলিটি বল, তখনই হবে যখন হাইড্রেশন এনার্জি গ্রেটার দেন ল্যাটিস এনার্জি হবে, ঠিক আছে, চলো এটা হয়ে গেছে, সব থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, পরে চলে আয়, বলবে এটা কি জিজ্ঞেস করেছে বলতো, মোল ফ্র্যাকশন কার কোন অবস্থায়, ভেপার ফেজ, চলো আগে টোটাল প্রেসারটা বার করি, বল টোটাল প্রেসার কি হবে, পি ডিগ্রি পেন্টেন, মোল ফ্র্যাকশন পেন্টেন, পি ডিগ্রি আর একজন কি আছে হেক্সেন, আর মোল ফ্র্যাকশন হেক্সেন, ক্লিয়ার, এই মানগুলো বসা, পি ডিগ্রি পেন্টেন কত দিয়েছে রে 440, এটাই না, আর তার মোল ফ্র্যাকশন কত হবে 1/5, প্লাস এটা কত হবে 120, এটা কত হবে 4/5, সলভ কর, বল কবার যাবে
8 88 প্লাস কবার যাবে কাট না 5 2 24 24 ইন্টু 4 96 মানে মোট কত হচ্ছে 184। আর ভেপার ফেজের মধ্যে যদি আমার চাই কার হেক্সেন বলেছে না পেন্টেন বলেছে পেন্টেন তো y হচ্ছে মোল ফ্র্যাকশন অফ পেন্টেন ইন ভেপার ফেজ তাহলে কি হবে প্রেসার অফ পেন্টেন এট ভেপার ফেজ বাই টোটাল তো প্রেসার অফ পেন্টেন ইন লিকুইড ফেজে তো আমরা পেয়েছি কত 88 বাই 184 কি দিয়ে কাটবি 8 দিয়ে যাবে বল 8 11 বল 8 2 8 3 তার মানে এবার দেখ 11 সরি 23 11 পয়েন্ট 0 কবার যাবে রে 4 5 বার হলে কত হবে বল 115 তার মানে 4 দিয়ে যাবে 0.4 কোথায় আছে ঠিক আছে এটা পিওয়াইকিউ কোশ্চেন রে এই দেখ প্রেসার অফ ওয়াটার কি হবে দেখ তো পি ডিগ্রি অফ ওয়াটার আর মোল ফ্র্যাকশন অফ ওয়াটার হবে দাদা বল পি ডিগ্রি অফ ওয়াটার কত দিয়েছে কোশ্চেনে তাই কিন্তু বয়লিং পয়েন্ট বলে দিয়েছে আর জলের বয়লিং পয়েন্ট যখন হয় তখন চাপ কত হয় 180 আর 180 মানে টর্ক কত হবে রে 760 মোল ফ্র্যাকশন অফ জল চাই তাহলে মোল ফ্র্যাকশন অফ জল মানে কি হবে মোল অফ ওয়াটার বাই মোল অফ ওয়াটার আর মোল অফ গ্লুকোজ এটাকে 18 দিয়ে ভাগ দে 9.9 পাবি তার মানে এটা 9.9 আর এটা 180 দিয়ে ভাগ দে বল কত পাবি 0.1 পাবি তার মানে কত পাচ্ছিস 10 এটাই পাচ্ছিস তার মানে কি হবে ইনটু 9.9 বাই 10 কেটে দে সলভ কর आंसर এ বের হচ্ছে ঠিক আছে এটা বল অসমোটিক প্রেসারের ফর্মুলা বল N2I ইউরিয়া গ্লুকোজ তার মানে আই দরকার নেই ঠিক কনসেন্ট্রেশন 0.1 দরকার নেই কনসেন্ট্রেশন 0.1 দরকার নেই কিন্তু এখানে ভলিউমটা দরকার হবে যেহেতু মেশানো হচ্ছে মেশালে কনসেন্ট্রেশন চেঞ্জ হবে তো মেশালে আমরা কোন ইউজ করব ফর্মুলা বল m1 v1 প্লাস m2 v2 বাই v1 প্লাস v2 সলভ করেছিস বল m1 কত রে 1 v1 কত 150 m2 কত 1 এটা কত 210 বাই আর উপরে তো 360 আসছে তাহলে এটা কত বেরিয়েছে মানে এর কনসেন্ট্রেশন কত বেরিয়েছে 1 তাহলে কি হয়েছে বল সবাই তো কনসেন্ট্রেশন 1 আর যদি সেম কনসেন্ট্রেশন হয় তাহলে এটা কি হবে আইসোটোনিক তাহলে আইসোটোনিক হচ্ছে ঠিক আছে এটা করতে পেরেছিস একটা ভাষা বলছি শুনে নে কাজে লাগবে এই দেখ গ্রাম অ্যাটম যদি বলে দেয় তাহলে এর নাম মোল যদি গ্রাম মলিকিউল বলে দেয় এর নাম মোল আর যদি গ্রাম আয়ন বলে দেয় এর নামও মোল ডিফারেন্সটা কি এটা হবে মোল ইন টার্মস অফ অ্যাটম এটা হবে মোল ইন টার্মস অফ মলিকিউল এটা হবে মোল ইন টার্মস অফ আয়ন খেলাটা ধরবি বল ডাইরেক্ট ফর্মুলা বল হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড ওয়ান অ্যাটমের মাস ওয়ান মলিকুলার মাস molecular weight by Avogadro number direct formula অ্যাটমের মাস চাই অ্যাটমিক ওয়েট বাই অ্যাভোগাড্রো নাম্বার একটা লামসাম ক্যালকুলেশন কর দেখতে বলতে পারি 5 × 10 টু দি পাওয়ার অফ -23 গ্রাম এটা কি বলতে পারি বল 2 × 10 টু দি পাওয়ার অফ -23 গ্রাম কিন্তু এটা যেটা বলছে গ্রাম মলিকুলার ওয়েট মানে কি মোল কার অক্সিজেন এক মোল অক্সিজেনের ভর কত হবে 32 তো এতজন ভর কত হবে রে 32 × 10 টু দি পাওয়ার অফ -10 এটা তো বলেছে মোল কিন্তু অ্যাটম হিসাবে নেব অ্যাটমিক ওয়েট নেব কপার অ্যাটমিক ওয়েট কত 63.5 তো এর ভর কত বের হচ্ছে বল 63.5 × 10 টু দি পাওয়ার অফ -10 হয়েছে এবার বলেছে সাজাতে বলেছে বল কোনটা সবথেকে বেশি
দেখ -23 কম, -10 বেশি, এর মধ্যে কোনটা বেশি? 4, তারপর 3, 4 3, আর এই দুটোর মধ্যে কে বেশি? 1, তারপর 2, 1 আর 2, তাহলে আনসারটা হচ্ছে তোমার। করেছিস যেটা পেয়েছিলিস আনসার, ভাষাটা বুঝেছিস তো? গ্রাম অ্যাটম মানে মোল ইন টার্মস অফ অ্যাটম, গ্রাম মলিকিউল মানে মোল ইন টার্মস অফ মলিকিউল। চলো এটা করেছিলিস? হ্যাঁ, আয় देखाচ্ছি, ধরবি, উল্টো ধরবি, এই খেলাটা বোঝ। আর थोड़ा सा उठ जाए बेटा, हम समझ अब आप लोग थक गए हो, तुमको पक गया है। ए चা কে খাবে, কে খাবে? ওখানে 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 লাস্ট বেঞ্চ, অনেকদিন লাস্ট বেঞ্চ যাইনি রে, লাস্ট বেঞ্চ কেটে। হ্যাঁ, এক একটা সিপ মারতে মারতে পাস কর না, এক একটা সিপ মারতে মারতে পাস কর, শেষ হয়ে যাবে। বেশি নেই, তোমাকে জল দিতে। আগে বল, এটা করেছিলিস? কেউ করিসনি? কোশ্চেন থেকে ভয় লেগে গেছে। দেখ এই টাইপ অফ কোশ্চেন উল্টো যা, দেখ কোশ্চেন তো উল্টো জিজ্ঞেস করেছে না, এর মান জিজ্ঞেস করেছে আর এর মান দিয়েছে। ক্লিয়ার আছে? যেভাবে জিজ্ঞেস করবো বলবি, বল 2i2 কোথা থেকে পেয়েছিস? 2FeI2 থেকে, সেটা ধর আগে না। আর এই FeI2 তো কোথা থেকে পাচ্ছিস? AgI থেকে। তো বল, আমার যদি 2FeI2 চাই, 2FeI2 চাই, তাহলে কটা AgI লাগবে? বল না রে, একটা FeI2 থেকে 2 AgI পাচ্ছিস, আমার চাই 2FeI2, তার মানে কটা AgI চাই রে? 4টে AgI চাই। ক্লিয়ার আছে? আর আমার AgI কোথা থেকে পাচ্ছি? AgNO3 থেকে। তো বলতো 4টে AgI চাই, তাহলে কটা AgNO3 লাগবে? 4টে AgNO3 লাগবে। ক্লিয়ার আছে এটা? বাস খেলা হয়ে গেছে সব। দেখ এই দুটোকে ধর, তার মানে দুটো I2 আমরা কোথা থেকে পাবো? 4টে AgNO3 থেকে পাবো। তাহলে একটা I2 কোথা থেকে পাচ্ছি আমরা? দুটো AgNO3, সেটা এবার লিখতে যাচ্ছি। তার মানে আমরা 1 মোল I2 পাবো কোথা থেকে? 2 মোল AgNO3 থেকে। ক্লিয়ার আছে? চলো প্রবলেম সলভ করি। বল I2 কি দিয়েছে? মাস। I2 মাস কত বলেছে বল? 254 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 3, এটাই মাস দিয়েছে। মাসকে মোলে নিয়ে যাওয়ার জন্য কি করবি? মলিকুলার মাস দিয়ে ভাগ দিবি। আয়োডিনের অ্যাটমিক মাস 127, মানে মলিকুলার ওয়েট 254, তার মানে কত মোল? 1 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস সেকেন্ড, 1 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 3 মোল পাচ্ছি। তার মানে 1 মোলের জন্য 2 মোল, তাহলে এত মোলের জন্য কত হবে রে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 3 মোল। কিন্তু আমাদের কোশ্চেনের মধ্যে কি জিজ্ঞেস করেছে? তার মাস। মাস না, AgNO3 মলিকুলার ওয়েট বল। Ag কত হয়? 108 না। NO3 কত হয়? 62, 62 তো না 63? দেখ 62 কত হয়েছে? 170 ইন্টু 170 করে দে, আনসার ধর। কোথায় আছে খুঁজে বার করতো? 170 ইন্টু 2 340। বুঝেছিস মেথডটা? এটা করতে পেরেছিলিস? ওরালি সলভ হবে। দেখ ওরালি সলভ হবে, বোঝাচ্ছি, আগে কোশ্চেনটা বুঝে নেই। দেখ বল 1 লিটার মিক্সচার এক্স এর মধ্যে কারা কারা আছে? এই দুজন আছে না? আচ্ছা বলতো এই দুজনকে দেখে ধরতে পারছিস এটা হচ্ছে কোন চ্যাপ্টারের কোশ্চেন? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে আয়নাইজেশন, আইসোমার, এনসিইআরটি বই খুলে দেখ, এই দুটো এক্সাম্পল দিয়েছে। তোদেরকে পড়ানো হচ্ছে এটাকে জলের মধ্যে Br মাইনাস পাবি, এটাকে জলে দিলে SO4 মাইনাস পাবি না। আর ওই কথাটা বলেছে বলতো AgNO3 কি দেবে, কার সঙ্গে বিক্রিয়া করবে রে? এর সঙ্গে না। আর BaCl2 কার সঙ্গে বিক্রিয়া করবে? এর সঙ্গে, হয় না? ওরালি সলভ হবে। বা যেইভাবে জিজ্ঞেস করছি উত্তর দিতে যাবি। বল 1 লিটার আছে, এখানে কত ছিল? ক্লিয়ার আছে? তাহলে স্যাম্পলটা যদি 1 লিটার নিই, আমার কাছে 2 লিটার ছিল, তা যদি 1 লিটার নিই তাহলে এটা কত মোল হবে বল? 0. এটা কত হবে? 0. ক্লিয়ার আছে? এবার বল 1 মোল যদি AgNO3 এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে কতটা AgBr পাবি? 1।
তাহলে যদি 0.01 মোল এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে কত পাবি? এটা 1 মোল, 1 মোলের সঙ্গে বিক্রিয়া করবে, এটাও 0.01 মোল, কত পাবি? কথাটা বুঝতে পেরেছিস না? আবার বোঝাবো, দেখ তো, বুঝেছিস? আয় বল আবার, এটা করতে পেরেছিলিস? বল আবার। নাম্বার অফ ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি রে? মোলারিটি ইনটু ভলিউম ইনটু এন ফ্যাক্টর। মোলারিটি কত? 0.165। ভলিউম কত? 31.26। কার? BOH হোল টুয়াইস, তার এন ফ্যাক্টর কত? 2 ইকুয়ালস টু অ্যাসিডের মধ্যে চলে যায় কত? 25 আর 0.138 এন ফ্যাক্টর। ক্লিয়ার কর, বুঝেছিস? হ্যাঁ, ক্যালকুলেশন একটু লেন্দি আছে, করে দেখবি, এন ফ্যাক্টর পাবি তোরা 3, যেটা তোমার এই কথাটা বলছে। তার মানে এর তো এক্সপ্লেনেশন হয়ে গেল, দুটোই কারেক্ট আছে আর ওটা কারেক্ট এক্সপ্লেনেশন হবে। ঠিক আছে, এটা তো সোজা কোশ্চেন ছিল, করতে পেরেছিস? ভেরি গুড। এটা সোডিয়াম ক্লোরাইড হাইড্রেট হিসাবে পাওয়া যায় না, না? আচ্ছা বলতো ফেরাস সালফেটের ফর্মুলা ইন টার্মস অফ হাইড্রেট FeSO4.7H2, নাম গ্রিন ভিট্রিয়ল। বল কপার সালফেট .5H2O, ব্লু ভিট্রিয়ল। আর ম্যাগনেসিয়াম সালফেট .7H2O, লাল। এপসাম সল্ট। ম্যাগনেসিয়াম সালফেট .H2O কে বলা হয় এপসাম সল্ট। এগুলো মাথায় রাখবি, আনসারটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা তো সোজা কোশ্চেন। বল PM ইকুয়ালস টু DRT পড়েছিস? ক্লিয়ার? কোশ্চেনের মধ্যে কার কার কথা হচ্ছে বল? ডেনসিটি, টেম্পারেচার সেম বলেছে, মলিকুলার ওয়েট আর প্রেসার। তার মানে দেখ, ডেনসিটি, মলিকুলার ওয়েট, প্রেসার, তাহলে এই দুটো আমার কনস্ট্যান্ট, বাদ দে। ডিটাকে এইদিকে নিয়ে বল PM/D ইজ কনস্ট্যান্ট। তাহলে দেখ আমি বলতে পারি PA MA DA equals to PB MB DB। ক্লিয়ার? বল এবার কি জিজ্ঞেস করেছে? PB বাই PA, একটা এইদিকে বাকি ওইদিকে ফেল। বল PB বাই PA হলে এটা কি আসছে বল? এইদিকে MA বাই MB, আর এখানে হবে DB বাই DA। বাস মানগুলো বসা। বল কি বলেছে? ডেনসিটি অফ A থ্রাইস দ্যাট অফ B। তো B যদি x হয় তাহলে এটা 3x হবে। আর কি বলেছে? মলিকুলার ওয়েট অফ গ্যাস B is twice that of A। তার মানে এটা 2y ধরে নে, এটা y ধরে নে, y x কেটে দে, 1/6 আছে, 1/6। বুঝেছিস? আরে সেঞ্চুরি আমাদের শেষ হলো। আর আমার মনে হচ্ছে না এই কোশ্চেনটা ডিসকাস করার দরকার আছে, কারণ বল এটা তোদের ডিপিপির কোশ্চেন, তোরা এটাও জানিস না? এই রে বেটা, তোরা স্টুডেন্ট, তোদেরকে পড়ে পড়ে আমার মুখস্থ হয়ে গেছে কোন কোশ্চেনটা তোদের কোথায় আছে, আর তোরাই জানিস না। এটা ডিপিপির কোশ্চেন, আনসার বল, বল 1:2। কিন্তু একটা রান্না দিয়ে দিচ্ছি, শুনে নে, এই রান্নাটা খুব কাজে লাগবে। দেখ, যদি রিডক্স রিঅ্যাকশন হচ্ছে তো শুনে নে, KMnO4 অ্যাসিডিক মিডিয়াম, এন ফ্যাক্টর 5, K2Cr2O7, নোট কর এটা, অ্যাসিডিক মিডিয়াম, এন ফ্যাক্টর বলবে এটা হয়। ফেরাস এন ফ্যাক্টর 2। ঠিক, এবার দেখ এর নামটা বল, FeC2O4, ফেরাস অক্সালেট, এন ফ্যাক্টর 3, C2O4 2 মাইনাস অক্সালেট, এন ফ্যাক্টর 2, FeC2O4 হোল 3, 6। এই যে কটা এন ফ্যাক্টর দিচ্ছি তো 99% কোশ্চেন এদের মধ্যেই পাবি, ফেরাস, ফেরিক, অক্সালেট এর মধ্যে। ঠিক আছে, কন্ডিশন কিন্তু মাথায় রাখবি, যখন বিক্রিয়াটা কেমন রে, রেডক্স, রেডক্স হলে এন ফ্যাক্টর গুলো মাথায় রাখবি। ক্লিয়ার আছে?
নোট করে নে, আজকে এই পর্যন্ত।